ব্যথাযুক্ত ক্লান্ত শরীরটা ফ্লোরে পড়ে আছে বেলির। আজকেও মার খেয়েছে সে ইরফানের হাতে, তবে আজকের মারের পরিমাণটা বেশিই ছিল। আজ বেলির অপরাধ ছিল সে রুবির বেডটি দিতে দেরি করে ফেলেছে। রুবি বেলির সতীন, বেলির স্বামী ইরফানের দ্বিতীয় পক্ষ। সে বড়লোক ঘরের মেয়ে রুবি, ভালোবেসে বিয়ে করেছে ইরফানকে। এটা জানা সত্ত্বেও যে ইরফান বিবাহিত, রুবি এমন একজন নারী যে কিনা কোনো পয়েন্ট বাদ রাখে না, যেই পয়েন্ট অনুযায়ী ইরফান বেলিকে মারতে পারে। সত্যি পদে পদে নানা রকম মিথ্যা কথা বলে বলে বেলিকে মার খাওয়ায় রুবি। বেলি সবটাই মুখ বুজে মেনে নেয়। বেলির প্রতিবাদ করার মতো সেই শক্তি আর সাহস নেই। রুমের ফ্লোরে শুয়ে থেকে ব্যথায় ছটফট করতে থাকা বেলিকে দেখার মতো কেউই নেই এ বাড়িতে। তবে কাজের মেয়ে মিনু একবার এসে ধরে ওঠায় যখন ইরফান বেলিকে এইভাবে মেরে রেখে যায়। আজকেও ব্যতিক্রম কিছু ঘটেনি। ইরফান রুবিকে নিয়ে চলে যাওয়ার পর মিনু দৌড়ে গিয়ে এসে রুমে ঢুকে। গায়ের ওড়নাটা সাইডে পড়ে আছে। হলুদ সুতি জামার উপরে রক্তের হালকা ছোপ ছোপ দাগ হয়ে গেছে। পুরো শরীর ধরে কুঁচকে শুয়ে থাকা বেলিকে দেখে মিনুর চোখেও পানি চলে আসে। এদিক সেদিক তাকিয়ে মিনু বেলিকে তুলে খাটে নিয়ে বসায়। বেলির ফর্সা গালগুলোতে ইরফানের হাতের 5 আঙুলের ছাপ পড়ে আছে। নাক মুখ দিয়ে লালা চলে আসছে। পুরো মুখটা ফুলে আছে তার। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এভাবে বউ পেটায় না, তার উপর হয় যদি উচ্চশিক্ষিত। মিনু বেলির চোখ মুখ মুছে দেয়। ভাবি, জামাটা খুলেন। উহু, রক্তগুলি মুছা দিই, দিয়া সেবলন লাগাই দিমু। লাগবে না মিনু, চলো রান্নাঘরে যাই। ওনারা এসে খাবেন তো। আপনার কি মাথায় সমস্যা? এই শরীর নিয়ে রান্নাঘরে যাইবেন, আর তারা আজকে বাহিরে খাইব? এত অস্থির হইেন না। ওহ, আপনি জামা খুলেন, আমি গরম পানি নিয়ে আসি। মিনু গরম পানি আনতে গেলে বেলি ঢুকরে কেঁদে দেয়। কি বেলি, কি হয়ে গেল? বাবা ভালোবেসে বেলি ফুল ডাকত, আর আজ সেই বাবার আদরের মেয়েটা স্বামীর ঘরে এসে সতীন নিয়ে সংসার করে, আর প্রতিদিন নির্মমতা সহ্য করে। বেলির মুখ দিয়ে তখন একটা কথাই বেরিয়ে আসে, বাবা, আমাকেও নিয়ে যাইতা তোমার সাথে। এরই মাঝে মিনু গরম পানি নিয়ে চলে আসে। দেখে বেলি সেইভাবেই বসে আছে। মিনু কাছে গিয়ে বসে। ভাবি, ও ভাবি। হু, কি ভাবেন? দেখি জামাটা খুলেন। মিনুর কথায় জামাটা খুলে বেলি বুকের উপরে জামাটা দিয়ে ঢেকে রাখে সে। মিনু পিছনে গিয়ে ব্রায়ের হুক খুলে দেয়। হুক খুলতে গিয়ে আটকে উঠে সে। এইভাবে বুঝি কেউ কাউকে মারে? আজকে মারছে বেল্ট দিয়ে। মিনু ক্ষতস্থানে হাত দিতেই বেলি নড়ে ওঠে। মিনু বুঝে যায় যে তার ভাবির ব্যথা করছে। গরম পানি দিয়ে হালকা চেপে চেপে পুরো ক্ষতস্থান থেকে রক্ত সরিয়ে দেয়, আর তারপর অয়েন্টমেন্ট লাগিয়ে দেয় সে। মিনু, ফ্যানটা চালাও, পুরো পিঠটা জ্বলে আমার। ফাটা জায়গা তো, তাই জলে ভাবি, আপনি জামা পরেন না। হো, ভাবি একটু শুয়ে থাকেন, আজকাল রান্না আমি করে নিম। না মিনু, জানতে পারলে আবার মারবে আমাকে। আহারে ভাবি, কি করব বলো? মারধর যাই করে, খেতে তো দেয়, এইটাই অনেক। কোন দিন দেখুম ময়রা রইছেন। আচ্ছা বাদ দাও, এইদিকে আসো। আমার ব্রায়ের হুকটা লাগাও, হাতে অনেক ব্যথা, পিছন অবধি যায় না। আচ্ছা। অনেক কষ্টে জামা পরে রান্নাঘরে যায় বেলি। দিনে না খাক, তার বর আর তার বরের বউ রাতে এসে তো খাবে, সেই ভেবেই রান্না করা। পুঁটি মাছের ঝোল, কাঁকরোল ভাজি আর ভাত করেছে তার আর মিনুর জন্যে। ইরফান আর রুবির জন্যে বাসমতি চালের ভাত আর চিকেন করে রেখেছে। রান্না শেষ করে উঠতে উঠতে আজান পড়ে যায়। মিনুকে বলে সে রুমে যায়, গোসল করে নামাজ পড়ে নিবে বেলি। বেলি ইসলাম সাইডটা বেশি মানে, যত যাই হোক না কেন নামাজ কোরআন শরীফ পড়বে সে। রুমে এসে গোসল করে নামাজে জায়নামাজে দাঁড়ায় বেলি। ওইদিকে মিনু সব গুছিয়ে নিয়ে ঘরটাও মুছে ফেলে। 12 রাকাত নামাজ শেষ করে জায়নামাজে বসে দোয়া দরুদ পাঠ করে বেলি। তারই মাঝে মনে পড়ে যায় 1 বছর আগের কথাগুলো। কত সুন্দর একটা পরিবার ছিল বেলির, বাবা মা আর সে।
অভাবে থাকলেও দিন চলতো বেশ। কামরাঙ্গীর চর এলাকায় সুখে শান্তিতে বড্ড ভালোই ছিল মেয়েটা। বেলির বাবা জব্বার মিয়া ছিলেন কাঠমিস্ত্রি, আর বেলির মা রাবেয়া বেগম রান্নার কাজ করতেন। রান্নার কাজ বলতে ব্যাচেলর্স মেয়ে ছেলেদের মেসগুলোতে রান্না করে দিতেন। বেলি ছিল জব্বার আর রাবেয়ার একমাত্র সন্তান। টানাটানি সংসারে বেলিকে ইন্টার অবধি পড়াতে পেরেছিলেন তারা। তার মাঝে আবার ইন্টার পরীক্ষাটাও দিতে পারেনি টাকার অভাবে। তারপর আর পড়াশোনা করেনি বেলি। সারাদিন পর জব্বার ঘরে ফিরে মেয়ের হাসি মাখা মুখটা দেখলেই খুশি হয়ে যেতেন। নাম রেখেছিল ভালোবেসে বেলি, আর আদর করে ডাকতেন বেলি ফুল বলে। বাড়ির উঠানে এসে ডাক দিতেন বেলি ফুল বলে। আর বাবার কথার আওয়াজ পেয়ে বেলিও দৌড়ে চলে আসতো বাবার কাছে। বাপ মেয়ের আহ্লাদীপনা দেখে মা রাবেয়া বেগমও খুশি হতেন। একদিন দুপুরের খাবার দিতে বেলি তার বাবা দোকানে যায়, আর সেখানে রহমান আলী বেলিকে দেখে। রহমান আলী অনেক ভালো মানুষ ছিলেন। সে এলাকায় তার বহুল পরিচিতি। বেলিকে দেখে মনে ধরেছিল তার। এমন 6 ছোট্ট মেয়েই তার ছেলের সাথে যায়, তাই তিনি জব্বারকে ডেকে নিয়ে সব বিস্তারিত কথা বলে পাকা করে নেন। সেদিন রাবেয়া মানে বেলির মা অনেক খুশি হয়েছিলেন। গরিবের মেয়ে যদি তার মাহারা ছেলের জীবনে আসে তাহলে তার ছেলের ভালোই হবে, এটা ভেবেই ভদ্রলোক বিয়ে ঠিক করেন। কিন্তু প্রকৃতির বর্বরতার কাছে হার মানতে হয় কিছু কিছু স্বপ্নকে। বিয়ে ঠিক হওয়ার পর একদিন বিকেলে কাজ থেকে আসার সময় ট্রাকের নিচে চাপা পড়েন জব্বার। সেখানেই তার মৃত্যু ঘটে। শোকার্ত বেলি আর রাবেয়া বেগম পাথর হয়ে যায়। অন্যদিকে রহমান আলীর এক কথায় তার নড়চড় হবে না। বিয়ে এই মেয়ের সাথেই দিবেন, তিনি তার ছেলের। জব্বারের মৃত্যুর পর রহমান আলী বেলির মাকে ভরসা দেন আর ছেলেকে খবর দিয়ে গ্রামে আনান। ছেলে যখন শুনে তার বিয়ে একটা অস্পারা গায়ের মেয়ের সাথে, তখন ছেলে সরাসরি না করে দেয়। কিন্তু রহমান আলীও কম জেদি না, তিনিও জোর করেই যাচ্ছেন। দেখুন বাবা, আপনার কথা রাখতে গিয়ে আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে পারি না। বেলি অনেক ভালো মেয়ে, সে ভালো নাকি খারাপ আমি জানতেও চাই না। আর তাছাড়া আমি গ্র্যাজুয়েট ছেলে, ভালো চাকরিও করছি, আমারও পছন্দ থাকতে পারে। তোমার পছন্দ যে আমার পছন্দ হবে তেমনটাও কথা না। তাহলে আপনার পছন্দ কি করে আমার পছন্দ হবে বাবা? বোঝার চেষ্টা করেন, আমি পারবো না বিয়ে করতে। দেখো, ওর বাবা মারা যাওয়ার আগে আমি কথা দিয়ে রাখছি, এখন ওর বাবা নেই, আমি কথার বরখেলাফ করতে পারবো না। বাবা, বিয়ে যদি হয়েও যায় ওই মেয়ে শান্তি পাবে না। কিন্তু পড়াশোনা শিখে ভালো চাকরি করে কি এতই লায়ক হয়ে গেছো নাকি? মা মরা ছেলেকে মানুষ করতে কি আমার কষ্ট হয়নি? দেখুন বাবা, আমি আর তর্ক চাই না, বিয়ে এই মেয়েকেই করতে হবে, এটা মনে রাখো। রহমান আলী একরকম জোর করেই ছেলের সাথে বেলির বিয়ের সব আয়োজন করেন, আর ছেলেও ক্ষোভে ক্ষুব্ধ হয়ে বিয়ের পিঁড়িতে বসেছিল। শুক্রবার জুমার নামাজের পর বিয়ের কার্যক্রম শুরু হয়। বিয়েতে সব খরচ রহমান আলী নিজে করেন। বাঁশের বেড়ার এক পাশে একটা ব্যানার টাঙানো হয়, যাতে লেখা ছিল, আজ বেলি ও ইরফানের শুভ বিবাহ। বেলির বাবা মারা যাওয়া 2 মাসের মাথাতেই ইরফানের সাথে বেলির বিয়ে হয়। বিয়ের পর রাতে যখন বেলিকে ইরফানের রুমে রাখা হয়েছিল, আজও মনে পড়লে 2 চোখ ভিজে যায় বেলির। এরই মাঝে দরজায় টোকা পড়ে। ধ্যান ভেঙে দরজার দিকে তাকায় বেলি। মিনু দাঁড়িয়ে আছে দরজার কাছে। কিছু বলবা মিনু? 2:30 বাজে, নামাজ এখনো হয় নাই আপনার? হ্যাঁ হয়েছে। তাইলে আসেন, ভাত বাড়ছি আমি, আসতেছি। মিনু মেয়েটা যথেষ্ট ভালো আর ভদ্র। রুবিকে সে একদম দেখতে পারে না, কারণ ইরফানের অবর্তমানে রুবি বেলির সাথে যা যা করে সব কিছু সাক্ষী এই মিনু। মিনু কয়েকবার বলতেও চেয়েছিল, কিন্তু বেলির নিষেধে সে আর মুখ খুলেনি। নামাজের মোনাজাত শেষ করে জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ায় বেলি। পুরো শরীরটা ব্যথা হয়ে আছে তার। কয়টা ভাত খেয়ে নিয়ে নাপা ট্যাবলেট খেয়ে নিবে। আস্তে আস্তে হেঁটে ডাইনিং রুমে যায় বেলি। আজকে বাসায় কেউ না থাকায় টেবিলে বসে ভাত খায় বেলি আর মিনু। ইদানিং ভাত খেতে গেলে গলার মাঝখানটায় ভাত আটকে থাকে বেলির। ইরফান মারার সময় প্রায়ই গলায় চাপ দেয়, না হয় গায়ের ওড়না দিয়ে ফাঁস দেয়। গলার ব্যথায় ঠিকমতো খাবারও গিলতে পারে না বেলি।
ভাত খেতে বসে গলার অসহ্য যন্ত্রণায় চোখের পানি ছেড়ে দেয় বেলি। বেলির কান্না দেখে মিনুরও খানা বন্ধ হয়ে যায়। আর কান্দেন না তো ভাবি, কতদিন কইলাম জানগা, শুনেন নাই আমার কথা। আবার আমারেও কিছু কইতে দেন না ভাইয়েরে, তাইলে হুদ্দয় কান্দেন কিত্তে? কান্দেন না। মিনুর কথায় অশ্রু সজল চোখে তাকায় বেলি। রুমে শুয়ে শুয়ে আগের কথা ভাবছে বেলি। বাসর ঘরে সেদিন বসেছিল সে। ইরফান রুমেতে এসেছিল ঠিক, কিন্তু সেখানের ঘটনাগুলো ঘটেছিল উল্টো। ইরফান এসে সোজা শুয়ে পড়ে, বেলি তখনও বসা খাটে। এরই মাঝে একটা ফোন আসলো ইরফানের মোবাইলে। ফোনটা হাতে নিয়ে বাইরে চলে যায় সে। আর তারপর যখন রুমে আসে, তখন হয়তো ইরফান না, কোনো এক দানব রুমে ঢুকেছিল। ইরফান খাটের এপাশ ঘুরে হাতে ধরে টেনে নিচে ফেলে দেয় বেলিকে। অকথ্য বিশ্রী ভাষায় কথাও বলে। আর তার শেষ কথাটা ছিল, তুই যদি এক বাপে জন্মের হয়ে থাকিস আমার আশেপাশেও ঘেসবি না। আর তারপর দিনই ইরফান চলে যায়। মুখ বুঝে সবটা সহ্য করে নেয় বেলি। বিয়ের ঠিক 1 মাস পর ইরফান আবার বাড়ি আসে, তাও রহমান আলীর কথায়। সেইবার রাতে বেলি ভুল করে ইরফানের গায়ে দুধ ঢেলে দেয়। আর তার শাস্তি বেশি কিছু ছিল না, শুধু পায়ের থেকে জুতা খুলে জুতা দিয়ে মেরেছিল নিজের সদ্য বিয়ে করা বউটাকে। সেইবার একদিন থেকে আবার চলে যায় ইরফান। আর তারপর লাস্ট আসে রহমান আলীর শরীর খারাপ হওয়ার পর। সেইবার আসার পরই রহমান সাহেব ইরফানকে বাধ্য করে বেলিকে নিয়ে ঢাকা থাকার। ইরফান শত না করার পরেও রহমান আলী কিছুই শোনেননি এবং শুনতেও চাননি। জোর করেই বেলিকে ইরফানের সাথে ঢাকা পাঠিয়ে দেয়। আর যার ফলস্বরূপ আজ সে কুকুরের মতো মার খায় ইরফানের কাছে। এইসব ভাবতে ভাবতে ঘুম চলে আসে বেলির। শরীর ব্যথা থাকার কারণে ঘুম চলে আসছে চোখে। মিনু ফাঁক দিয়ে একবার দেখে গেছে বেলিকে। মিনু মেয়েটা ইদানিং একরকম আতঙ্কে থাকে। ইরফান যেইভাবে মারে বেলিকে, কোন দিন জানি দেখে একেবারে মেরেই ফেলে। এই ভয়ে থাকে সারাদিন। বিকেলের শেষ দিকে ঘুম ভেঙে যায় বেলির। অজু করে নামাজ পড়ে রান্নাঘরে যায় সে। সন্ধ্যায় তারা আসলেই কফি চাইবে, বলার সাথে সাথে হাজির না করলে আবার মারবে। তাই আগে ভাগে সব করে রাখবে বেলি। মাগরিব নামাজের পর ইরফান আর রুবি বাসায় আসে। কলিং বেল বাজার সাথে সাথে মিনু গিয়ে দরজা খোলে। রুবি সোজা নিজের রুমে চলে যায়। ইরফান ড্রয়িং রুমে বসে, সোফায় বসে এসিটা ছেড়ে দেয় সে। এরই মাঝে বেলি কফি নিয়ে আসে। কফির মগটা ইরফানের হাতে তুলে দেয় বেলি। হাত বাড়িয়ে কফির মগটা নিতে গিয়ে বেলির হাতে নজর পড়ে ইরফানের। বেল্টের বাড়ির দাগ এখনো লাল হয়ে আছে। এটা দেখার পর একবার বেলির মুখের দিকেও নজর দেয় ইরফান। মুখটা ফুলে একাকার হয়ে আছে। আজকে বোধহয় মারের পরিমাণটা বেশি হয়ে গেছিল। মুখে কিছুই বলেনি ইরফান। বেলি সেইখান থেকে চলে যেতে নিলে ইরফান ডেকে দেয়। ইরফানের ডাকে কলিজায় কামড় পড়ে বেলির। বেলির ধারণা আবার হয়তো মারবে। সেই এক জায়গায় ভয়ে দাঁড়িয়ে থাকে মেয়েটা। আবার ডাকে ইরফান, বেলি শুনতো। জি। রুবিকেও কফি দিয়ে আয়। জি আচ্ছা। বেলি রুবি রুমের সামনে গিয়ে দরজায় নক করে। এই কে? আপু আমি বেলি। কি চাই? কফি দিতে আসছিলাম, ভেতরে আয়। রুবিও কুকুর বেড়ালের মতো ব্যবহার করে বেলির সাথে। বয়সে এবং পড়ালেখায় অনেক এগিয়ে আছে রুবি। ইংলিশের উপর অনার্স কমপ্লিট করা, দেখতে শুনতেও খারাপ না। বাপের ভালো টাকা পয়সা, যার কারণে মানুষকে মানুষ মনে করে না। আর বেলি তো তার দু চোখের বিষ। শুধু ইরফান তাকে আগে বিয়ে করার জন্যে সে প্রথম বউ আর রুবি দ্বিতীয় বউ। যদিও কয়েক দফা বলা হয়েছিল বেলিকে ডিভোর্স দিতে, কিন্তু ইরফান চেয়েও দিতে পারেনি। কারণ গ্রামে তার বাবা রহমান আলী শুনলে তাকে হয়তো তেজ্যপুত্র করে দিবে। এমনকি রহমান আলী এখনও জানে না যে ইরফান আরও একটা বিয়ে করেছে এখানে। রুমের মধ্যে গিয়ে বেলি কফির মগটা টেবিলের ওপর রেখে চলে আসতে নিলে রুবি বেলিকে আটকে ধরে।
বেলির সামনে এসে বেলির বাম গালটা নিজের হাতে ধরে আর তাচ্ছিল্যের হাসি দিয়ে বেলিকে বলে, লজ্জা থাকলে আর কখনো আমার বেডটি দিতে দেরি করবি না। আজকের মারের কথা মনে থাকলে মনে থাকবে। ঠিক সকাল 10টায় আমার বেডটি চাই, আমার বিছানার পাশে থাকবে। যা এখান থেকে। রুবি ধাক্কা দিয়ে বের করে দেয় বেলিকে। চোখের পানি মুছতে মুছতে রান্নাঘরে ঢুকে বেলিকে দেখে মিনু বুঝে যায় কিছু একটা হয়েছে। আবার কিছু কইসই নবাবের বেটি। মিনু, আসতে বলো বোন, শুনলে তোমাকে বের করে দিবে। দেখ বাহির কইরা, আমার কি আসে যায়? আমার কি আপনার মতো কলজা ছোড়নি? তা কি কইছে সে? কিছুই বলে নাই। দেখি আমার দিকে তাকান তো। মিনু বেলির মুখটা ধরে তার দিকে ঘোরায়। বেলির মুখটা আসলেই অনেক মায়ায় ভরা। মিনু কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর আবার বলে, ভাইয়েরে ভালোবাসেন? মিনুর কথায় চোখ বড় করে তাকায় বেলি। মিনু এইসব কি বলে? আসলে এইটাই যে বেলির মনের কথা। কিন্তু মিনু বুঝে ফেললো কিভাবে? মিনু, কী সব বলো? আপনি ভালোবাসেন ভাইয়েরে, এই জন্যই তার এমন পিডা খান। ভাবি একটা কথা কই, বলো। আপনারে মাইরাই ফেলাইব ভাইয়ে। ভাবি এখনো সময় আছে, জানগা। কই যাব মিনু? যাওয়ার মতো কোনো জায়গা আছে? গ্রামে যাইতে পারবো না, সেই দিকে তার বাবাই আছে আর আমার মা। তার কাছে থাকলেও মানুষে অনেক বাজে বাজে কথা বলবে। শরীরটা তো আছে, রথ তো আছে, কাম কইরা খাইবেন, তবু আর মায়ের খাইয়েন না। কিন্তু আমি তাকেও ছাড়তে পারবো না। কি দূর ব্যাককাল মাতারি, যান যান মরেন গিয়া, আমার কি? আপনারে মাইরা ফালাইয়া রাইখা যাইব আর আমি গিয়া মলম লাগামো? হায় রে ভালোবাসা রে, পিসা মারি এমন ভালোবাসার কপালে। মিনু রেগে মেগে বক বক করতে করতে কাজে মন দেয়। বেলি রুমে যায়, দরজায় এঁটে দিয়ে ওড়নায় মুখ চেপে কেঁদে দেয়। বেলি সত্যিই নিরুপায়। কি করবে সে? আবেগের কাছে সে বাধা। ভালোবাসা অনেক ইরফানকে, যদিও সে জানে ইরফান তাকে শুধুই তার বাসার বান্দি ভাবে, বউ সে কখনোই হতে পারবে না। তবুও কেন জানি বেলি ছাড়তে পারে না ইরফানকে। সকাল সকাল উঠে নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে রাখে বেলি। রোজ সকাল 9টায় অফিসে যায় ইরফান। এই 7 মাসে ইরফান শুক্রবার ব্যতীত সপ্তাহে 6 দিনই একা নাস্তা করে, কারণ তার দ্বিতীয় স্ত্রী ঘুম থেকে উঠে সকাল 10টায়। তার পক্ষে সকাল সকাল ওঠা ইম্পসিবল ব্যাপার, আর নাস্তা বানানো তো অসম্ভব ব্যাপার। এই 7 মাসে সে একবারও রান্নাঘরে ঢুকে দেখেও নি রান্নাঘরের চেহারাটা কেমন। ইরফান একাই ঘুম থেকে উঠে সাবান নিয়ে রেডি হয়ে নাস্তা খেয়ে অফিসে চলে যায়। তার বাধা বান্দি বেলি তো আছে, সেই সব করে দেয়। আজও ব্যতিক্রম কিছু হয় নাই। বেলি সব সাজিয়ে রাখে। মিনু দুপুরের খাবারের ব্যবস্থা করছে রান্নাঘরে। ইরফান শার্টের হাতা ঠিক করে ব্লেজার হাতে নিয়ে নাস্তার টেবিলে বসে। ইরফান বলার আগে তার সামনে সব হাজির করে রাখে। ইরফানের সকালবেলা দুধ চা না হলে চলেই না, আর বেলি চা প্লাস কফি দুইটাই ভালো বানায়। যদিও ইরফান কখনো প্রশংসা করেনি এইসবের, তবে সেও মানতে বাধ্য হয় যে হ্যাঁ, বেলি চাটা ভালোই বানায়। নাস্তা করতে করতে এক হাত দিয়ে কলারের নিচের বোতামটা খুলতে গিয়ে একদম পুরো ছিঁড়েই ফেলে ইরফান। ধুর, মেজাজটা কেমন লাগে এখন। তাড়াতাড়ির সময় দেরি হয়ে যায়। বেলি সাইডে দাঁড়িয়েছিল বিধায় দেখে সব, আর মিনু রান্নাঘর থেকে সবটাই খেয়াল করে মুচকি হাসি দিয়ে ভেতরেই বক বক করে সে। এক্কেবারে ভালো হইছে, হারামজাদা অসিব্য বেডা, বিয়ে একটা কইরা আবার আরেকটা করছে। বউডারে জানোয়ারের মতো ফিডায়। এক্কেরে ভালো হইছে। এই বেড়ায় এক জানোয়ার, আর এইটা ছোড়ো বউডা আরও বদমাইশ। ইরফানের 14 গোষ্ঠীকে তুঙ্গে তুলে দেয় মিনু। যদিও আস্তে আস্তে বলেই নিজের ক্ষোভ প্রকাশ করে মিনু, কারণ ইরফান বা রুবি কারো সামনেই এইসব বলার ক্ষমতা নেই তার, তাই নিজে নিজে বলে। এইদিকে বেলি ফ্লোর থেকে বোতামটা কুড়িয়ে হাতে নেয়।
ইরফান একা একাই বলতে থাকে, আজকে প্রেজেন্টেশন আর আজকে এমন হতে হলো, ধুর। বেলি ইরফানের বিরক্ত হওয়া দেখে নিজেই বলে ওঠে, আমি লাগিয়ে দেই। এখন আবার শার্ট খুলতে হবে, লাগাতে গেলে শার্টের ইস্ত্রিটাও নষ্ট হয়ে যাবে। আপনি নাস্তা খান, আমি সুই সুতা নিয়ে আসি। শার্ট খুলতে হবে না, এমনিতেই লাগানো যাবে। ভেতর থেকে সবটাই শুনে নেয় মিনু। বেলির ওপর অতিরিক্ত মেজাজ খারাপ লাগছে তার। হ্যার এক্কেরে আদর বাইয়া বাইয়া পড়ে, এখন এর পেয়ারের ছোট বউরে উড়াইয়া লাগাইতে পারে না। শয়তান, এরা নামাজ কালাম তো ফরেই না, সিটটায়া পইরা ঘুমায়, অসিব্য বেডি কোনহানের। এই বলে বোতামটা হাতে নিয়েই বেলি রুমে যায় সুই সুতা আনতে। প্রায় 5 মিনিট হয়ে যায়, বেলির আসার খবরও নেই। ইরফানের নাস্তা খাওয়া শেষ হয়ে যায়। কিছুক্ষণ বসে থেকে নিজের রুমে যায় ইরফান। রুবি তখনও ঘুমাচ্ছে। রুবিকে ডাকতে থাকে সে, রুবি, এই রুবি। আরে এই রুবি, শুনছ? কি হয়েছে, ডাকো কেন? শার্টের বোতামটা লাগিয়ে দাও না। শার্টের কি অভাব পড়ছে ঘরে? আরেকটা পরে যাও। কি সব বলো ঘুমের তালে? আজকে আমার প্রেজেন্টেশন, তাই তো এই শার্ট পরছি আমি। ঘুমাইতে দিবা একটু? আমি তোমার বোতাম লাগানোর জন্যে ঘুম নষ্ট করবো নাকি? যাও, সরো এখান থেকে, পারলে নিজে লাগিয়ে নাও। ধমক টমক দিয়ে আবার ঘুমিয়ে যায় রুবি। ইরফানের মেজাজ সেই লেভেলে চড়ে গেছে, ওর মন চাইছে রুবিকে এক লাথি মেরে খাট থেকে ফেলে দিতে, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই। একবার জোরে ধমক দিয়েছিল বলে রুবির বাবা ইচ্ছা মতো ঝেড়েছিল ইরফানকে। বড় লোকের মেয়ের এই একটা সুবিধা, বাপের অডেল টাকা পয়সা থাকলে জামাইকে পাত্তা দেয় না। এখানে রুবিও তেমনটাই। ইরফান নিজের রুম থেকে বেরিয়ে বেলির রুমে যায়। গিয়ে দেখে বেলি তখনও সূচে সুতা গাচ্ছে। ইরফান রুমের ভেতরে যায়। তুই এখনো সুতা নিয়ে দাঁড়িয়ে আছিস? আসলে আমি ভুলেই গেছিলাম এইগুলা কোথায় রাখছি। খুঁজতে খুঁজতে এইমাত্রই পাইলাম, এখনই সেলাই করে দিচ্ছি। তাড়াতাড়ি কর, এই তো হয়ে গেছে, এখনই লাগিয়ে দিব। এই বলে বেলি ইরফানের সামনে যায়। কাপা কাপা হাতে ইরফানের বুক অবধি উঠায় নিজের হাত জোড়া। যথাস্থানে বোতামটা রেখে সুই গাঁথে বেলি। ইরফান খেয়াল করছে বেলির হাত প্রচণ্ড কাঁপছে। ইরফান একবার বেলির মুখের দিকেও তাকায়। বেলি সবসময় মাথায় ওড়না পরে থাকে। 2 পেঁচ দিয়ে চুলগুলো ঢেকে সে ওড়না পরে সবসময়। গালের দিকে নজর দিয়ে দেখে কালকের মারের দাগ গাঢ় হয়ে আছে। তুই এইভাবে যে কাঁপছিস, কখন না জানি আমার বউকে সুই গেঁথে দেস। ভয় নাই, আমি কারো বউকে মনে আঘাত করি না। মুখে কিছু দেস না, এমন কালসে হয়ে আছে কেন? স্নো বা কিছু কি নাই? ইরফানের এমন কথায় বুকটা ফেটে যাচ্ছিল বেলির। কান্না পাচ্ছিল ভীষণ সেই মুহূর্তে, কিন্তু তবুও সে চুপ করে আছে। লাস্ট কবে স্নো মেখেছিল সেইটাও ভুলে গেছে সে। ইরফান সাইডে তাকিয়ে কোনো স্নোর বক্স খুঁজে পায়নি। অমনি তোতলাতে তোতলাতে বেলি কিছু বলে, একটা কথা বলতাম। বল। আমার 2টা জামা লাগতো। কেন, জামা নাই? বাড়ি থেকে যেইগুলো আনছিলাম সেইগুলাই এতদিন পরছি। জামাগুলো ছিঁড়ে গেছে আর কয়েকটা রং জ্বলে গেছে। আমাকে সুতির জামা কিনে দিলেই হবে। কেমন সুতির জামা পরবি? 60 টাকা গজের গজ কাপড়গুলো আছে না, গ্রামে পাওয়া যায় তো, ওই রকম এনে দিলে হবে। আচ্ছা দেখি পাই কিনা। বোতাম লাগিয়ে দেওয়ার পর ইরফান রুম থেকে বেরিয়ে যায়। কয়েক সেকেন্ডের মাথায় আবার রুমে ঢুকে সে। কয় গজ লাগে তোর? পিছনে ফিরে তাকায় বেলি। ইরফানকে আবার রুমে আসতে দেখে অবাক সে। তারপর ইরফানের ডাকে কথার উত্তর দেয়, জি। কয় গজ লাগে তোর? জামা ওড়না সালোয়ার সবগুলাতেই 2.5 গজ লাগে। আচ্ছা বেরিয়ে যায় ইরফান। তারপর সোজা নিচে চলে যায় সে। বেলির রুমে জানালা দিয়ে নিচের সব কিছু দেখা যায়। রুমের পর্দার আড়ালে
ইরফানকে এক নজর দেখবে বলে নিচে তাকায় সে। ইরফান তখনও নিচে দাঁড়ানো ছিল। আজ ইরফানকে ভালোই দেখাচ্ছিল। সাদা ফরমালে অনেক সুন্দর লাগছিল তার বরটাকে। এরই মাঝে মিনু এসে পিছন থেকে বেলির গায়ে হাত রাখে। কিছু বলবা মিনু? আপনি মানুষ হইবেন কবে? মানে ফিডা খাইতে খাইতে কি লজ্জা শরমের মাথা খাইছেন আপনি? কি হয়েছে বলবা তো? কি দরকারটা আসছিল ভাইয়ের জামার বোতাম লাগানোর? আমি তো দরকার দেখলাম না। আমি তো দেখছি এখন হ্যার ছোট বউ কই, যখন প্রয়োজন পড়ে তখন আপনার কাছে আহে, আর ছোট বউয়ের কান কথা হইন না আপনারে গুম্বুর গুম্বুর লাগায়। বেটা বজ্জাত কোনহানকার। থাক না মিনু, মানুষটার আজ অফিসে কি জানি আছে, আর আমি মনের মধ্যে হিংসা রাখতে পারি না। বাদ দাও। আমি যে কই আপনি বেয়াক্কেল মাতারি, কথাটা আমি ভুল কই না। আপনি আসলেই বেয়াক্কেল মাতারি। তো যান এখন আপনি সতীনের ব্যাটটি লইয়া যান। নবাবজাদি বিছানায় বইয়া চা পান করব। মিনু কোন দিন জানি সব শুনে, শুনুক গা, তাতে আমার কি, আমি ডরাই না কাউরে। এ বলে মিনু রুম থেকে বের হয়ে যায়, আর বেলিও কফি নিয়ে রুবির রুমে যায়। দরজায় নক করার পর রুবি ভেতরে যেতে বলে। রুবি তখন বিছানায় বসেছিল। বেলিকে দেখে রুবি একটা হাসি দেয়। রুবির ভেজা চুলগুলো বেলির ভেতরটাকে ফালা ফালা করছিল। তাড়াতাড়ি কফির মগটা রেখে বেরিয়ে যেতে নিলে রুবি ডাক দিয়ে বসে। যাস কই তুই? আমি কি বলছি যেতে? কিছু লাগবে নাকি? আমার ভেজা চুল তো সহ্য হয় না কোনটা? হাতে কাজ তো, তাই আর কি। আফসোস লাগে তোর জন্যে। তোর বর আমারও বর। ফারাক হচ্ছে তোর বর আমাতে মত্ত, আর তোকে দেখতেই পারে না। প্রতি রাতে সে আমাতে লেপটে থাকে, আর প্রতি রাতে তুই একা ঘরে কাতরাস। আফসোস লাগে রে, বড় আফসোস লাগে তোর জন্যে। আমি আসতেছি, কফিটা খেয়ে নিন। এই বলে বেলি রুম থেকে বেরিয়ে যায়। দৌড়ে নিজের ঘরে এসে বিছানায় উপর হয়ে পড়ে। বকে হাত দিয়ে মুখে বালিশ চেপে চিৎকার করে কাঁদে বেলি। এমনটা তো হওয়ার কথা ছিল না, তবে কেন এমন হলো? বাবা, আমাকেও সাথে করে নিয়ে যাইতা। এতিম করে কেন গেল বাবা? এখন আমি কার বুকে মাথা রাখবো বাবা? রাতে ইরফান বাসায় এসে দেখে রুবি বাসায় নেই। এমনিতে অফিসে প্রেজেন্টেশনের চাপ ছিল, তার ওপর বাসায় এসে দেখে বউ নাই। মেজাজ আরও খারাপ হয়ে গেছে। এক কাপ কফির জন্য বেলিকে প্রায় ৫-১০ বার ডেকেছে ইরফান, বেলিও সাড়া দেয় নাই। মেজাজ আরও খারাপ হয়ে যায় ইরফানের। বাসায় পরা রাবারের স্লিপারটা হাতে নিয়ে বেলির রুমের দিকে যায় সে। আজকে বেলিকে জুতা পেটা করবে ইরফান। মিনু তখন ড্রয়িং রুমে বসে স্টার জলসায় কে আপন কে পর সিরিয়াল দেখছিল। মিনু আবার স্টার জলসা জি বাংলা বলতে অজ্ঞান। টিভিতে এইসব দেখে আর সিরিয়ালের ভিলেনদের ইচ্ছা মতো গালমন্দ করে সে। ওদিকে স্যান্ডেলটা নিয়ে রুমের সামনে গিয়ে দেখে দরজাটা আটানো, পুরোপুরি লক না। ইরফান বাহিরে দেখেই বকাবকি করতেছে। নবাবজাদি দরজা দিয়ে আরাম করতেছে। আজকে ওর আরাম ছুটাবো আমি। এত ডাকার পরেও সাড়া দেয়নি। ইরফান দরজাটা জোরে ধাক্কা মেরে খুলে দেয়। বেলি বলে রুমে ঢুকেই দেখে বেলি জায়নামাজের সিজদাহে আছে। ওড়নাটা 2 পেজ দিয়ে পুরো হাত ঢেকে নামাজ পড়তেছে বেলি। ইরফান পুরো থ হয়ে যায়। সে কাকে জোতা দিয়ে মারবে। ইরফান হাতে থাকা ঘড়ির দিকে তাকায়। 8টা বাজে, তার মানে এখন এশার নামাজের ওয়াক্ত। বুঝতে পারে যে বেলি নামাজে থাকার জন্য সাড়া দিতে পারেনি। জোতাটা আস্তে করে হাত থেকে নামিয়ে নেয় ইরফান। রুম থেকে বেরিয়ে ইরফান মিনুর কাছে যায়। মিনু তখন সিরিয়াল দেখছে আর একা একা বকবক করছে। কেমন অসিব্য মাতারি, জবারে কেমনে কথা শোনায়। আহারে, জবা মাইয়াডা কামের মানুষ দেখা কি হয়েছে, হ্যাঁ তো এখন এই বাড়ির বউ। এই বৌদি না ফৌদি, এই মাতারিটা আসলেই খারাপ। এরই মাঝে ইরফান ডেকে বসে মিনুকে। এই মিনু, যে কিছু কইবেন ভাই? 1 কাপ কফি করে দে তো। আর সারাদিন এইগুলি কি দেখস? কে আপন কে পর? মাতারিটা অনেক খারাপ ভাই।
জবারে দেখতে পারে না। জবা সেমরিডার কপাল আমাগো বেলি ভাবির মতো, এটা বলেই জিহবায় কামড় দেয় মিনু। টিভি অফ করে দিয়ে তাড়াতাড়ি পাশ কাটিয়ে যেতে নিলে ইরফান আটকায় তাকে। রুবি কখন বের হয়েছে বাসা থেকে? ছোটো ভাবি বিকালে বের হয়েছে। ও, বেলি ভাবি কই ভাই? ঘরে তুই থাকস, তুই জানোস না? সারাক্ষণ টিভি আর সিরিয়াল নিয়ে থাকলে জানবি কিভাবে? বেলি নামাজ পড়ে। আইসা, আমি বানায় দিতাছি। মিনু যেতেই নেয় অমনি ইরফানের হাতে জুতাটা দেখে ফেলে। মিনুও সব বুঝে যায়। জুতাটা কী কাজে ব্যবহার করতো ইরফান তাও জানে মিনু। ভাই, জুতা নিছেন কিত্তে? বেলি ভাবিরে বাইরাইবেন নাহি? তুই তোর কাজ কর, যা, আমি ফ্রেশ হতে যাই। কফিটা রুমে রেখে আসিস। আইসা। ইরফান রুমে এসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। প্রায় 10 মিনিট পরে কফির মগ হাতে বেলি রুমে ঢুকে। কফিটা মিনুই বানাতো, কিন্তু বেলি নামাজ শেষ করে রান্নাঘরের দিকে যায় সে। মিনু, তোমার ভাই আসছে? হ্যাঁ, কোন সময় তো আইছে। রুমে গেছিল, আমি নামাজের মাঝে ছিলাম তাই উত্তর দিতে পারিনি। হাতে জোদাটাও দেখেন নাই? মানে সেতে ছোড়বো বাহিরে গেছে, আপনারে আইসা ডাকছে, আপনি সাড়া দেন নাই, তাই জুতা নিয়ে গেছিল বাইরেইতে। ওহ, হুদা ওহ কইলেন? কি আর করব, এইসব তো পানি ভাত আমার কাছে। তুমি কি করো? কইলো কফি বানায় দিয়ে আইতাম। আচ্ছা যাও, তুমি নাটক দেখো, আমি বানিয়ে নিয়ে যাচ্ছি। আইসা। তখন বেলি কফি বানিয়ে নিয়ে যায়। সারা রুমে জায়গায় জায়গায় রুবি আর তার বরের ছবির ফ্রেম, দেয়ালে টাঙানো, বিছানার পাশে থাকা টেবিলে রাখা, সর্বত্র জায়গাতেই তাদের ছবি টাঙানো। নিজের বরের পাশে সতীনের ছবি। বুকের ভেতর আগুন জ্বলল, ঠোঁটে হাসিটা অবিচল। ভালোবাসার মাত্রা বেশি না হলেও অল্প তো আছে, সেখানে জ্বালাটা বেশি। এরই মাঝে ইরফান ওয়াশরুম থেকে বের হয়ে যায় আর দেখে বেলি দাঁড়িয়ে আছে হাতে কফির মগ। কি রে তুই? আপনার কফি, রাখ টেবিলে। বেলি চলে যেতে নিলে ইরফান বলে ওঠে, আজকে অফিসে অনেক চাপ ছিল, তোর জামার কাপড়ের কথা একেবারেই ভুলে গেছি। কাল আনবো। আচ্ছা। রাত প্রায় 10টায় রুবি বাসায় আসে, কিছু শপিং ব্যাগ সাথে তার। ইরফানকে রুমে দেখে বলে, কখন এলে? 2 ঘন্টা হবে। ওহ, এত রাত করে ফিরলা? ফিরতেই পারি, বন্ধুদের সাথে ঘুরলাম, খেলাম, শপিং করলাম। ওহ, একটা নেকলেস কিনেছি, ভালো করেছ। তুমি খেয়েছো? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওহ, তাহলে খেয়ে নাও, আমি খেয়ে আসছি। ভালো করেছ। আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ব। ওকে? রুবি ওয়াশরুমে ঢুকে যাওয়ার পরে ইরফান ডাইনিং রুমে যায়। বেলি টেবিল সাজাচ্ছিল সেখানে। প্লেট একটা দে, আরেকটা সরা। রুবি আপু খাবেন না? না, খেয়ে আসছে ও। জি আচ্ছা। খেতে বসে যায় ইরফান। বেলি ভাত বেড়ে 2 রকমের ভাজি, মুরগির ঝোল সব সামনে এগিয়ে দেয়। ভাতে হাত দিয়ে বেলির দিকে তাকায় সে। পাশে দাঁড়িয়ে টুকিটাকি নাড়াচাড়া করছিল সে। বেলির হাতগুলো ইদানিং কাঁপে। তুই খাইছিস? পরে খাবো নে। কোন পরে খাবি? আপনি খেয়ে যান, আমি আর মিনু খেয়ে নিব নে। আর কিছুই বলেনি ইরফান, চুপচাপ খেয়ে চলে যায় সে। রুমে গিয়ে দরজা আটকে দেয় ইরফান। পরদিন সন্ধ্যার পর ইরফান বাসায় এসে আগে বেলির রুমে যায়। বেলি তখন কোরআন শরীফে ইয়াসিন সূরা পাঠ করছিল। ইরফান রুমে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেলি বলে ডাক দেয়। ইরফানের ডাকে এদিক ফিরে চায় সে। কোরআন শরীফ বন্ধ করে মোনাজাত দিয়ে উঠে যায় বেলি। কিছু বলবেন? এই নে তোর কাপড়। আচ্ছা, সাথে স্নো আর তেলও রাখা আছে। শুধু জামার কাপড় চাইছিলাম, এত কিছু আনলেন যে? বানাবি কোথায় এইগুলি? মিনুর কাছে দিয়ে দিব, ও সেলাই করে আনবে। আচ্ছা, তাহলে এই টাকাটা রাখ, সেলাইয়ের টাকা দিয়ে দিস, পরে চেয়ে নিব নে। রাখ এখন, পরে নাও থাকতে পারে। টাকাটা দিয়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে যায় ইরফান। রুবি তখন পায়ের ওপর পা তুলে
ম্যাগাজিন পড়ছে। ইরফানকে দেখেই শুরু করে, ইদানিং কি ভালোবাসা বেড়ে গেছে নাকি? মানে বাসায় এসে বড় বউয়ের ঘরে ঢুকে গেলে? তাই বলছিলাম আর কি। ওর জন্য কয়টা জামার কাপড় এনেছিলাম, ওইগুলোই দিতে গেছি। বাহ বাহ, আবার জামার কাপড়ও আনো নাকি? এত কথা কেন বলতেছো রুবি? কি এত কথা বললাম? তুমি কেন যাবো ওই ঘরে? হ্যাঁ, কেন যাবা? রুবি, এই পুরা বাসাটাই আমার। ওকে, তো তাই বলে তুমি ওই শালির রুমে যাবা? রুবি, বড্ড বেশি করতেছো কিন্তু। রুবির প্রচণ্ড পরিমাণ মেজাজ খারাপ লাগে। তার কথা হচ্ছে বেলিকে কিছুই দেয়া যাবে না। ইনফ্যাক্ট সে একেবারেই বেলিকে বের করে দিতে চায়। রুবি বুঝতে পেরে গেছে কোথাও না কোথাও ইরফানের মনে বেলির জন্য মায়া দয়া আছে, আর যেটা তার একদম পছন্দ না। ইরফান যখন বেলিকে মারধর করে সেটা দারুণভাবে এনজয় করে রুবি। আর সে এমন কিছু কিছু কর্মকাণ্ড করে যার পুরো দায়ভার গিয়ে পড়ে বেলির উপরে। বেচারি সাদাসিধে মেয়েটাও বোবা হয়ে থাকে তখন। রাত প্রায় 2:30। বেলির ঘুমটা ভেঙে যায়। শরীরটা অনেক ব্যথা তার। মারধরের ব্যথাগুলো ইদানিং রাত হলেই বাড়ে তার। নিচে মিনু ঘুমায় আর খাটে বেলি। খাট বলতে শুধুই খাট, যাতে একটা তোষক আর সস্তা বিছানার চাদর। একই স্বামীর স্ত্রী হয়ে সে পায় অবহেলা, অপর স্ত্রী পায় সুখ। রুবির খাটে দামি ম্যাট্রিক্স, বেডশিট, কোনো কিছুর অভাব নেই। আর বেলির ঘরে তেমন কিছুই নেই। শরীরের ব্যথায় উঠে বসে বেলি। গলাটা শুকিয়ে গেছে তার। একটু পানি খেলে ভালো লাগতো, সাথে একটা নাপা ট্যাবলেট খেলে যদি ব্যথাটা কমে। আস্তে আস্তে খাট থেকে নেমে ওষুধের পাতা থেকে ওষুধ নিয়ে দরজা খুলে ডাইনিং রুমের দিকে যায় সে। পুরো বাসাটায় অন্ধকার, তেমন কিছু দেখতে পাচ্ছে না বেলি। তাও হাতড়ে হাতড়ে এগিয়ে গেছে টেবিলের সামনে। ওয়ালে হাত রেখে রান্নাঘরের লাইট জ্বালায় বেলি। রান্নাঘরের লাইট অন করে সামনে তাকাতেই বেলি আঁতকে ওঠে। ও মা গো, কে ওদিকে? আসলে ইরফান তখন ল্যাপটপে অফিসের কাজ করছিল। ড্রয়িং রুমে সোফায় বসে আরামসে কাজ করছিল ইরফান। এইভাবে হঠাৎ আলো দেখায় ভয় পেয়ে যায় বেলি। আর তাছাড়া এমনিতেও বেলির আত্মা ছোট, অল্পতেই ভয় পায় সে। বেলির হালকা চিৎকারে ইরফান তাকায় ওর দিকে। ল্যাপটপ রেখে ডাইনিং রুমের দিকে আসতে আসতে বেলিকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওই চিৎকার দেশ কেন? আপনি এত রাতে এইখানে কি করেন? তুই কি করস? একটু পানি খাইতে আসছিলাম। ও, আমি কাজ করতেছিলাম। এত ঘামছিস কেন তুই? এমনিতেই। ইরফান দেখে বেলি তার ওড়নাটা বুকের মাঝে ভাঁজ করে সুন্দর করে পরে আছে। রাতে শোয়াতে চুল খুলে শুইছে, তাই সেই চুল খোলা অবস্থাতেই আছে, তবে এলোমেলো। ইরফান চুলের দিকে নজর দিলে দেখে বেলির হাঁটু অবধি চুল। ইরফান যখন বেলির চুল দেখছিল তখন চুল পিঠ অবধি ছিল। এত বড় হয়েছে সে দেখেও নি, কারণ বেলি দিনের বেলায় মাথায় ওড়না 2 পেঁচ দিয়ে রাখে। আর ওই দিন মারার সময় বেলির চুল খোপা করা ছিল, তাই খেয়াল করেনি। ইরফান দেখছে বেলির ঝক থেকে পানি ঢালতো লেট করছে, কারণ ওর হাতগুলো কাঁপছে। কালও দেখছিল তার হাত কাঁপছে। ভালো করে ঢাল, পানি পড়বে তো। বেলি ততটাও ফর্সা না, আবার একেবারে কালো না। উজ্জ্বল শ্যামলা রঙের অধিকারিণী সে। ইরফান বেলির ঘাড়ে নজর করে। সেই দিনের বেল্টের বাড়ির দাগ কালো হয়ে আছে তার ঘাড়ে। মুখটাও শুকনা, তবে গালের দাগগুলো ঝাপসা হয়ে গেছে। ইরফানের সামনে পানি খায় বেলি, আর ট্যাবলেটটাও। কিসের ওষুধ খেলি? গা হাত পা ব্যথা করতেছিল, তাই নাপা খাইলাম। ও, সেই দিনের মারটা বেশি হয়ে গেছিল। মাথা গরম হয়ে গেলে কিছুই ঠিক থাকে না আমার। আমাকে মেরে হাত সুখ পেলে ক্ষতি কি? এত মার খেয়ে পড়ে থাকিস কেন? যাওয়ার জায়গা আছে? ডিভোর্স দিতে চাইতেছি, তাতেও রাজি হোস না কেন? ডিভোর্স মানে কি বোঝস? রুবিয়াপুর মতো ইংলিশে অনার্স না করলেও পেটে বিদ্যা আছে টুকিটাকি। ডিভোর্স মানে তালাক, এতটুকু বুঝি। কিন্তু আমি চাই না আপনি আমাকে ডিভোর্স দেন।
আমি প্রয়োজনে বাসায় কাজ করেই খাবো। আপনার বাসায় তো কাজের লোকও লাগবে, আমিই তো আছি কাজের লোক হিসাবে। তবুও ডিভোর্স দিয়েন না, আর আমিও সাইন করব না। বেলির আজকের কথাগুলো শুনে অনেকটাই অবাক ইরফান। যেই বেলি চুপচাপ পড়ে থাকতো, সেই বেলি এমন কথা বলবে ভাবেনি সে। ইরফান আবারও বলা শুরু করে, রোজকার অশান্তি একদম ভালো লাগে না আমার। তাহলে তুই গ্রামে চলে যা। গ্রামে গেলে আব্বা কষ্ট পাবে, আর আমি তো অশান্তি করি না। তুই করস না ঠিক আছে, কিন্তু রুবি করে, আর ভালো লাগে না আমার। রুবি আপু কিছু বললে আমাকে এসে মেরে যান। জানেন তো, পাগলও নিজের ভালো বুঝে, আর স্বামীর ভাগ পাগলও দেয় না। একবার ভেবে দেখেন তো, আপনার হাতে কয়েক দফা মার খেয়ে তার ওপর আপনাকে রুবি আপুকে দিয়ে দিচ্ছি। আমি কেমন পাগল? আমি নিজেকে পাগল ভাবি না, কারণ আগেই বলছি পাগলও স্বামীর ভাগ কাউকে দেয় না। তাহলে আমি পাগল না, আমি হলাম বদ্ধ উন্মাদ। ঘুমাই পড়েন। আজ ইরফান বেলির কথা একদম স্তব্ধ হয়ে যায়। বেলি আজ প্রথমবার এতগুলো কথা বলেছে ইরফানকে। আসলে দেয়ালে পিঠ থেকে গেলে পিঠও তখন কথা বলতে শেখে। বেলি হেঁটে যাচ্ছিল, তখনই আটকা ইরফান। শোন, তোর কি শরীর বেশি খারাপ? না, আমি ভালোই আছি। শরীর খারাপ থাকলে বল, আমি ডক্টরকে বলে ওষুধ এনে দিব। আমরা গরিব মানুষ, পিডাই আমাদের ওষুধ। আপনি মারা ব্যতীত আমার রুমে হুটার ঢুকিয়েন না। রুবি আপুর যা অপছন্দের হয় তা করিয়েন না। বেলি রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। বেলির নাক মুখ অনেকটাই ফোলা দেখাচ্ছিল। সোফায় বসে দুই হাত মাথায় দিয়ে নিচু হয়ে ভাবছে ইরফান কি করবে সে। কেউই জানে না যে সে 2 বিয়ে করেছে। 2 জায়গায় 2 রকম। কামরাঙ্গীর চরে সবাই জানে রহমান আলীর ছেলে তার বাবার কথায় এক গরিব মেয়ে বেলিকে বিয়ে করেছে, আর অন্যদিকে ঢাকায় সবাই জানে ইরফান আহমেদ বিয়ে করেছে, তবে তার বউ প্রভাবশালী এক ধনী লোকের মেয়ে রুবি ইয়াসমিন। 2 জায়গায় 2 রকম পরিচয় তার। আবার বেলির কথাও ভাবছে সে। এতটা মারধর না করলেও পারত বেলিকে, আর বেলিও যেমন মার শুরু করলে চুপ করে মার সহ্য করে যতক্ষণ না মার শেষ হয়। কিন্তু কি করবে ইরফান? রুবি যেইভাবে কথা তাকে বলে তার রাগ উঠে যায়। ইরফানের অবস্থা এখন 2 ফুল 1 মালি টাইপ, আবার 2 নৌকায় পা দিয়ে চলার মতো। অবশ্য এটাও ভুল। ইরফান একজনকে নিয়েই আছে, সে হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী রুবি। তাহলে প্রথম স্ত্রী বেলির অস্তিত্ব কি তার জীবনে? প্রশ্ন হাজার, কিন্তু উত্তর একটারও নেই। উত্তরের কাগজটা শূন্য পড়ে আছে। ইদানিং অফিসে কাজের এত প্রেশার বেড়েছে যে বেচারা ইরফান এর রাত দিন এক করে কাজ করা লাগে। হাউস বিল্ডিংয়ের প্রজেক্টটা নিয়ে আজকে 1টা সপ্তাহ ইরফান দৌড়াদৌড়ির মাঝে আছে। অন্যদিকে রুবি উড়াধুরা টাকা উড়াচ্ছে। সন্ধ্যায় বাসায় এসে চেঁচামেচি শুরু করে ইরফান। বহুত মেজাজ খারাপ তার। বাসায় এসে সরাসরি রুবির উপরে রাগারাগি করা শুরু করে সে। বেলি আজ নিজের ঘরেই আছে। অজু করে এসে জায়নামাজে দাঁড়িয়েছে মাত্র, এশার নামাজ পড়বে বলে, আর ওই রুমে চিল্লাপাল্লা চলছে। রুবি, তুমি টাকা তুলছ? কিসের টাকা? কিসের টাকা মানে? আমার এটিএম কার্ড দিয়ে টাকা তুলো নাই তুমি? পুরো 25,000 টাকা উইথড্র করা হয়েছে আজকে। কি জানি, আমি তো তুলিনি। কার্ড কোথায়? ড্রয়ারেই তো আছে। টাকা তুলবে কে তাহলে? রুবি কিছুক্ষণ চুপ থেকে আবার বলা শুরু করে, আমি যখন ওয়াশরুমে ঢুকেছিলাম বেলি রুমে আসছিল। পরে দেখলাম বেলি বাহিরে গেছে, তারপর আমি ঘুমিয়ে গেছি। তাহলে এর মিনিং কি দাঁড়ায় ইরফান? তার মানে বেলি? হতেই পারে, অসম্ভবের কিছু না। কিন্তু ও পিন নাম্বার জানবে কিভাবে? আরে আজব তো, আমরা তো কতবারই জোরে জোরে বলেছি। এতদিন সুযোগ পাইনি, আজ কাজে লাগিয়ে ফেলছে। রুবি জানতো ইরফানের মেজাজ খারাপ থাকলে সে সব কথা বিনা বাছবিচার না করেই হুটহাট সিদ্ধান্ত উপনীত হয়।
তাই সে শুকনো পাতায় আগুনের চিঙ্গারি দিয়েছে মাত্র, আর আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হয়ে গেছে। ইরফান টাইটা খুলে সোজা বেলির রুমে যায়। বেলি তখন রুকু ছেড়ে দাঁড়িয়েছে মাত্র, অমনি বেলিকে টেনে নিয়ে সামনে দাঁড় করায়। আমার রুমে গেছিলি আজকে? হো, ঝাড়ু দিতে। বাহিরে গেছিলি কেন? এমনি গেছিলাম। এমনি এমনি গেছিস তুই? হু হু বলার সাথে সাথে বেলির গালে ঠাস করে চর বসিয়ে দেয় ইরফান। বেলি থাপ্পড়টা খেয়ে মাটিতে পড়ে যায়। ইরফান এবার এলো পাথারি শলার জারো দিয়ে ইচ্ছা মতো বাড়ি দিচ্ছে বেলিকে। বেলি বুঝতেই পারছে না কোন অপরাধের জন্য তাকে মারা হচ্ছে। মাগো মাগো করে চাপা স্বরে আর্তনাদ করছে মেয়েটা। তোর সাহস হয় কিভাবে? মাগো, চুপ, একদম চুপ। তুই কোন সাহসে আমার এটিএম কার্ডে হাত দিছস? আমি জানি না কিছু, কসম আল্লাহর, আমি কি জানি না কিছু। টাকা তুলে কি করছিস বল? বল, টাকা কাকে দিছিস? কিসের টাকা? এইসব কি বলেন? চুপ, খবরদার, মিথ্যা বলবি না, একদম মেরে ফেলে রাখবো তোকে। আমিই তো সব কিনে এনে দিলাম। তুই কোন সাহসে আমার রুমে ঢুকলি? চোর কোথাকার! যেই ঘরে খাস ওই ঘরে চুরি করস? খোদার কসম, আমি এইসব করি নাই। আপনি শোনেন, আমি কিছুই করি নাই। আজকে তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। এই বলে এলো পাথারি লাথি শুরু করে দেয় ইরফান। ধাক্কা দেয় খাটের কোণা গিয়ে মাথায় লাগে বেলির। হালকা ফেটে রক্ত বেরিয়ে আসে কপাল থেকে। শলার ঝাড়ু দিয়ে মারাতে হাতে আর গলার নিচে কয়েকটা শলা ভেঙে ঢুকে যায়। বেলি তখন চোখে মুখে অন্ধকার দেখছে। সেই সময় মিনু দৌড়ে আসে। ইরফানের মারার মাঝে দিয়ে বেলিকে জড়িয়ে ধরে মিনু। ভাই কি করতেছেন? ভাই থামেন থামেন। ওই তুই সর সর এখান থেকে, আজকে ওকে মেরেই ফেলবো। কেন, ভাবি কি আসছে? চুরি করছে। আমার খেয়ে আমার পরে আমার ঘরেই চুরি করা হয়। ভাই এসব কি কোন আপনি? সর তুই, না হয় তোকেও বের করে দিব বাসা থেকে। ভাই থামেন আগে, আর আমার থাকার ইচ্ছাও নাই। অয় চোর, আমার রুম থেকে চুরি করছে। এত টাকা দিয়ে করছে কি হয়? ভাই আপনি এসব কি কন? ভাবি টাকা পাইব কই থাইকা? এটিএম কার্ড দিয়ে 25,000 টাকা তুলছে। আপনার মাথায় সমস্যা। এক থাপ্পড়ে গালের দাঁত ফালিয়ে দিব বেয়াদব। কাজের মেয়ে, কাজের মেয়ের মতো থাক। ভাই আমি কামের মাইয়া, আমি জানি। আপনি তো তার থেকেও খারাপ। মিনু। অনেক তর্ক বিতর্ক করে মিনু ইরফানের সাথে। তারপর মিনু অনেক রেগে যায়। বেলি ফ্লোরে শুয়ে আছে। বেলি ভাবিরে ছোট ভাবি ডাইকা ঘরে নিয়ে পা টিপাইছে। পরে ভাবি আইসা পড়ছে। পরে ঘর ঝাড়ু দিতে গেছিল। আমি বেলি ভাবিরে নিয়ে বাহিরে গেছিলাম, বেশি দূরে যাই নাই। তাও ভাবি বাসার নিচেই ছিল। আমি গিয়ে ভাবির জামা কাপড়গুলা আনছি টেইলার্সের দোকান থাইকা। হের পরে ছোট ভাবি বাহিরে গেছে গা, ফিরছে সন্ধ্যার আগে দিয়া। আসার সময় হাতে অনেকটি ব্যাগ আসিল। এইবার তারে গিয়ে জিগান, সেই মিশা কথা কিলিগা কইছে বেলি ভাবির নামে। হেতিও তো বেলি ভাবিরে অনেক গালমন্দ করে, থাপ্পড় মারে। তখন কিছু দেখেননি আপনি? হেতির কথা আইয়া নির্দোষ মাইয়াডারে এমনে ফিডাইলেন। যাইয়া দেখেন ছোট ভাবি ঘরে বইয়া বইয়া তার মায়েরে এইসব কয় আর হাসে। শুনেন ভাই, আমি রদ খাইটা খাই, আমার কামের অভাব পড়তো না। তয় আল্লাহ একজন আছে উপরে, এইটা মনে রাখেন। মিনুর কথাগুলো শুনে ইরফানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এইসব কি বলল মিনু? এত দ্রুত এতগুলা কথা কিভাবে বলে দিল মিনু? ইরফান ফ্লোরের দিকে তাকিয়ে আছে। ওই দিক মুখ করে পড়ে আছে বেলি। মিনু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর নীরবে কাঁদছে। এতটা নির্মমভাবে কেউ কাউকে মারতে পারে তা জানা ছিল না মিনুর। ইরফান নিজের রুমের দরজার কাছে যায়। রুবি তখন রিল্যাক্স মুডে ম্যাগাজিন পড়ছে। রুবির ধারণা ইরফান হয়তো আজ বেলিকে জনমকার মার মারছে। রুবি অনেক খুশি এতে। ইরফান রুমের মধ্যে এসে কিছুক্ষণ তাকিয়ে থাকে রুবির দিকে।
রুবির মুখে দারুণ খুশির ছাপ। এখন ইরফান বলা শুরু করে, তুমি যে এত ভালো মিথ্যা বলতে পারো জানা ছিল না তো। ইরফানের কথা চোখ বড় করে তাকায় রুবি। ইরফানের মুখ থেকে এমন কথা আশা করেনি সে। মানে? টাকা খরচ করলা তুমি, নাম দিলা বেলির, কেন? কী সব বলো উল্টাপাল্টা। কার তো বেলি নিয়েছে। তুমি বাসা থেকে বের হও নাই? একদমই না। তুমি কি আমাকে আর কত হিপোক্রিট বানিয়ে রাখতে চাও? দেখো ইরফান, অতিরিক্ত কথা আমার পছন্দ না। দুপুরে বাসা থেকে বের হলে তুমি, ফুর্তি করলা তুমি, শপিং করলা তুমি, আর আমাকে একটা বানোয়াট গল্প শুনিয়েছ যে বেলি টাকা উইথড্র করছে। আমার নামে কান ভারী করে ওই মেয়ে, ওর সাহস কত বড়! আজ ওর খবর করে ছাড়বো আমি। খবরদার রুবি, খবরদার ওই রুমে যাবা না। ব্লাডি মিথ্যাবাদী! ওই বেচারি তো মার খেয়ে চুপ করে পড়ে আছে মাটিতে, তবুও তোমার নামে একটা কথাও বলেনি। আর তুমি রুবি তো খুব ভালো করেই বেলিকে আমি সহ্য করতে পারি না, তাই তুমি ইচ্ছা করে ওকে আমার হাতে মার খাও, তাই না রুবি? শ্যাট আপ ইউ ফুল! ইরফানের আর সহ্য হয়নি। রুবিকে খাট থেকে নামিয়ে ঠাটে এক চর বসিয়ে দেয়। বেয়াদব, অনেক সহ্য করেছি, আর না। আমার টাকা পয়সাগুলো তুষের মতো উড়িয়ে আরেকজনের ঘাড়ে দোষ চাপাও। কেমন মেয়ে মানুষ তুমি? তুমি আমার গায়ে হাত তুললা? হ্যাঁ তুললাম আমি হাত। কি করবে এখন? তোমাকে তো একটা চট দিয়েছি মাত্র, আর তোমার কান কথা শুনে আমি গর্দব যে ইচ্ছা মতো দিনের পর দিন বেলিকে টর্চার করেছি, তার বেলায় কিছু না, তাই না? মিস্টার ইরফান আহমেদ, তোমাকে যদি আমি জেলের ভাত না খাওয়াইছি, আমি এক বাপের মেয়ে না। তোমার মতো মেয়ে মানুষ এর থেকে কি আর করতে পারে? যাও, তোমার ধনী বাপের কাছে গিয়ে নালিশ করো, আর আমার নামের বিচার সভার আয়োজন করো। যাও। অবশ্যই যাব। তোমার আর ওই থার্ড ক্লাস মেয়ের রাতের ঘুম যদি আমি না হারাম করি, আমার নাম রুবিনা। এইসব বলে রুবি বাসা থেকে বের হয়ে যায়। রাত প্রায় 10:30 বাজে। এত রাতে একা একা বের হয়ে যায় রুবি। গন্তব্যস্থল বাপের বাড়ি। আজ এই প্রথম ইরফান তার কথা আমলে নেয়নি, উল্টো তাকে চর মেরেছে। এটা তার সহ্য হয়নি। ইরফান অনেক বদমেজাজি ছেলে, তার অল্পতেই মেজাজ বিগড়ে যায়। খাটের উপরে বসে পড়ে ইরফান। মাথা পুরো হ্যাং হয়ে আছে তার। স্যালারি যা পায় তার বেশি অর্ধেকটাই রুবি খরচ করে। সেভিংস হতে হয় না। আজ একসাথে 25,000 টাকা তোলায় তার মাথা গরম হয়ে গেছে। হুট করে বেলির কথা মনে পড়ে। সেই দিন রাতে বলেছিল গা হাত পা ব্যথা করে তার, কিন্তু আজ এলোপাথারি লাথিগুলো মেরেছে ইরফান। তার জানা নেই মেয়েটা কি অবস্থায় আছে এখন। অফিস থেকে এসে চেঞ্জও করেনি সে। স্থির হয়ে বসে থাকতে না পেরে বেলির রুমের সামনে গিয়ে দাঁড়ায়। মিনু তখন হাত পা টিপে দিচ্ছিল বেলির, আর কাঁদছে। ভাবি, ও ভাবি, ভাবি গো, কথা কন না কা, ও ভাবি, ভাবি এইদিকে ফিরেন, শলার মাতাডি বাইর কইরা দেই, ছাই এইদিকে ফিরেন ভাবি। মিনু ঘুরিয়ে দেয় বেলিকে। উল্টা পাল্টা লাথি দেয়। পুরো শরীর নিথর হয়ে আছে বেলির। হয়তো শরীরের যন্ত্রণার জন্যেই চুপ করে চোখ বন্ধ করে আছে বেলি। মিনু হু হু করে কেঁদে দেয় আবারও। কেমন করে ফিরাইল? আরে শলাডি কেমনে ঢুইকা গেছে ভাবি, ও ভাবি। পরে মিনু আস্তে আস্তে করে হাত আর গলা থেকে শলার মাথাগুলো বের করে দেয়। বের করার সময় ব্যথায় কোকিয়ে ওঠে বেলি। ইরফান তখনও দরজার সামনে দাঁড়িয়েছিল। বেলির কোকিয়ে ওঠার আওয়াজে পর্দার কাপড়গুলো মুষ্টিবদ্ধ করে নেয় ইরফান। মেয়েটা কতটা কষ্টে আর ব্যথার পরে এইভাবে আর্তনাদ করে উঠতে পারে। ইরফান যে কতটা মনুষ্যত্ববিহীন পুরুষ সে এখন উপলব্ধি করতে পারছে। মিনু গরম পানি আনতে যাবে বলে দরজার কাছে যায়। তখনই ইরফানকে দেখে। এমনি কেউ কাউরে পিডায়নি ভাই, ভাবি কাউরে কিছুই কয় না। ঘরের একটা কোণার মধ্যে ফইরা থায়, হের ফরও এমনি ফিডান তারে। মইরা গেলে একদিন বুঝবেন ভাই। দেখেন আমি কইলাম তো, বুঝবেন একদিন আপনি।
এইটা বলে মিনু রান্নাঘরে চলে যায়। আর ইরফান দরজা থেকে বেলির দিকে তাকিয়ে আছে। হাতের কয়েক জায়গা থেকে ফোঁটা ফোঁটা রক্ত, কপালটাও ফুলে রক্তগুলো শুকিয়ে আছে। বেলি তখনও চুপ করে দম খিটে শুয়ে আছে। রান্নাঘর থেকে পানি নিয়ে আসে মিনু। ইরফান তখনও দাঁড়িয়ে আছে সেখানে। মিনু গরম পানি রেখে দরজার কাছে এসে দাঁড়ায়। ভাই, আপনি যান, ফ্রেশ হয়ে নেন, আমি ভাবির গাড়া মুইসা দিয়া খাবার দিমুনে। ওর কি বেশি খারাপ লাগে? তাহলে ডক্টর খবর দেই। না থাউক, ডাক্তারে জিগাইলে কি করবেন আপনি যে বউরে ফিরাইছেন? মানুষ জানায় কি লাভ ভাই, আমি ভাবিরে মালিশ করে দিমুনে, আপনি যান এখান থাইকা। মিনু দরজা বন্ধ করে দেয়। ইরফান মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। নিজের রুমের দিকে পা বাড়াতেই বেলির রুম থেকে আর্তনাদ ভেসে আসে। ও মা গো, ভাবি বেশি ব্যথা করে? মিনু ডইল না, আর পানি দিও না জলে, ভাবি রক্তগুলি মুইসা দে। ও মা গো, মিনু আসতে। আচ্ছা ভাবি। আহ, ও মা গো। ভাবি, এত মায়ের কেমনে সহ্য করেন আপনি? ব্যথা পাওয়ার পরেও এমনি খিটটা থাকেন কেমনে আপনি? ইরফান আর দাঁড়ায়নি সেখানে, সোজা রুমে চলে আসে। এসে কিছুক্ষণ পায়চারি করে, আর তারপর কি যেন ভেবে দেয়ালের মধ্যে জোরে নিজের হাত দিয়ে একটা ঘুষি মারে ইরফান। এতটা নির্দয় সে কবে থেকে হয়েছে, তাও শুধু বেলির সাথে কেন? কিছুক্ষণ পর ওয়াশরুমে যায় ইরফান। শার্টের বোতামগুলো খুলে শার্টটা খুলতে যাবে, অমনি শার্টে লেগে থাকা ছোট একটা জিনিসে নজর যায় ইরফানের। ছোট আর চিকুন একটা কানের বাউচি। বাউচিটা হাতে নেয় ইরফান। কিছুক্ষণ ভাবার পরে মনে পড়ে তার বেলির কানে সেই দিন এমন দুল দেখেছিল সে। বেলি যখন রাতে পানি খেতে আসছিল, তার মানে আজকে মারার সময় হাত পা ছুটতে গিয়ে বাউচির হুক খুলে গিয়ে তার শার্টের মধ্যে আটকে যায়। ভাবতেই চোখ বন্ধ করে নেয় ইরফান। এতটা নির্দয়ের মতো মেরেছে সে বেলিকে। কে জানে কানের কোনো ক্ষতি হয়েছে কিনা। সাবান নিয়ে রুমে আসে ইরফান। ক্ষুধাও লাগছে ভীষণ তার, কিন্তু বেলি কি খাবার দিবে টেবিলে? তার কিছুক্ষণ পরেই মিনু এসে ডাক দেয়, ভাই আসেননি? হ্যাঁ মিনু আয়, ভাই খাবার দিছে, আসেন। যা আসছি। মোবাইলটা চার্জে দিয়ে ইরফান খেতে যায়। টেবিলে সব খাবার সাজানো, কিন্তু তবুও কেন জানি ইরফানের ভালো লাগছে না। মিনু টেবিলটা সাজিয়েছে ঠিকই, কিন্তু বেলির মতো না। মিনু, যে ভাতের বোলটা এদিকে দে। নেন ভাই। জুতা ফালানোর প্লেট কই? দেই নেই? কই আর দিলি? আনতাসি। মিনুকে বলে বলে সব করা ইরফান। এক প্রকার বিরক্ত হয়ে গেছে সে। এইভাবে বলে বলে করানো যায় নাকি? বেলি হলে সব করে রাখতো। মনে মনে ভাবছে আর খাচ্ছে ইরফান। তোরা খাবি না? ভাবি ঘুমায় গেছে, আমি আর খামো না। ও, ইরফান কয়েক লোকমা খেয়ে খাবার টেবিল থেকে উঠে যায়। অন্যান্য দিন তৃপ্তি নিয়ে খায় সে, কিন্তু আজ তার খাবার মনে হয়েছে গলা দিয়েই নামছে না, তাই দ্রুতই উঠে যায় সে। মিনু সব গুছিয়ে নিয়ে বেলির রুমে চলে যায়। রাত প্রায় 4টার বেশি বাজে। ইরফানের চোখে ঘুম নেই। বারবার বেলির মুখটা ভেসে আসছে তার চোখের সামনে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রুবি যে চলে গেছে তাতে তার কোনো মাথা ব্যথাই ছিল না। সে এপাশ ওপাশ করছে, কিন্তু তার ঘুম আসছে না। টেবিলের উপরে থাকা বেলির কানের ছোট দুলটা নজরে যায় তার। দুলটার দিকে তাকিয়ে আছে সে পলকহীন চোখে। কিছুই বুঝতে পারছে না সে। কেন এতটা অত্যাচার করে সে বেলির উপরে? আর বেলি বা কেন মার খেয়েও পড়ে আছে তার কাছে? চারদিকে আজানের শব্দ শোনা যাচ্ছিল তখন। ইরফান বুঝে যায় পুরো একটা নির্ঘুম রাত পার করলো সে। ফজর নামাজের আজান পড়ে গেছে। নিশ্চয়ই বেলি এখন উঠবে, কারণ এর আগেও একদিন সে দেখছে বেলি ফজর নামাজ আদায় করার পর কোরআন শরীফ পড়ে। ইরফান বিছানা থেকে নেমে স্যান্ডেল জোড়া পরে নিয়ে রুম থেকে বাইরে যায়। বেলির রুমের দরজা খোলা। অন্যান্য দিন তো দরজা আটকানো থাকে, আজ খোলা কেন? আর আজ বেলি উঠে নাই? প্রশ্নগুলো কৌতূহল জাগায় ইরফানের মনে। পরে ভাবে এই কাজ মিনুর। মিনু অনেক ভুলভাল কাজ করে থাকে, হয়তো দরজা দিতে ভুলে গেছে মেয়েটা। ইরফান বেলির রুমের দরজার সামনে আসে। নিচে মিনু কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আর খাটের উপরে বেলি এপাশ ফিরে গালে হাত দিয়ে ঘুমাচ্ছে। ড্রিম লাইটের আলোতে সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রায় 5টা বাজে। আজ বেলি উঠে নাই কেন নামাজ পড়তে?
প্রশ্নটা বারবার মনে খসখস করছিল ইরফানের। আগের বারও তো মার খেয়েও নামাজ পড়তো, তাহলে আজ কেন পড়লো না? ভাবতে ভাবতে নিজের রুমে যায় ইরফান। চুপ করে শুয়ে শুয়ে বেলি কেন নামাজ পড়তে উঠলো না, সেই কথা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছে বলতেই পারেনি ইরফান। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় ইরফান। অফিসে তাড়াতাড়ি পৌঁছাতে হবে তাকে। প্রজেক্ট নিয়ে সারাক্ষণই ব্যস্ত সে। তার ওপর উপরমহল থেকে অনেক চাপ আসছে তার। কিন্তু নাস্তা কি পাবে সে? বেলি যদি নাস্তা না দেয়? এসব ভাবতে ভাবতে ডাইনিং টেবিলের কাছে যায় সে। অবাক হয়ে তাকিয়ে আছে টেবিলের দিকে ইরফান। আগের মতো করে সব সাজানো আছে টেবিলে, ঠিক যেমন বেলি সাজায় তেমনটাই আছে। রান্নাঘরের দিকে হালকা উকি দেয় সে। দেখে সেখানে মিনু আর বেলি দাঁড়িয়ে আছে। সে আগের মতো মাথায় ওড়নাটা 2 পেস করে পরা। পরোটা, ডিম ভাজি, গাজর আর আলুর মিক্সড ভাজি, জুস সহ সব কিছু দেয়া আছে টেবিলে। ইরফান মোবাইলটার ঘড়ি দেখে টেবিলে বসে পড়ে। মিনুর হাত দিয়ে চা পাঠিয়ে দেয় বেলি, তবুও নিজের সামনে যায়নি। ভাই আপনার চা। রাখ। মিনু দিয়ে চলে আসে। ইরফান আরও একবার রান্নাঘরের দিকে তাকায়। দেখে বেলি ওইদিকে মুখ করে রান্না করতেছে। ইরফান আর কিছু না বলে খেয়ে চলে যায়। ইরফান চলে গেলে বেলিও সব কাজ শেষ করে বিছানায় এসে শুয়ে যায়। অন্যদিকে অফিসে বসের কাছে ইচ্ছা মতো ঝাড়ি খেয়েছে ইরফান। হাউস বিল্ডিংয়ের প্রজেক্টটা অনেক জরুরি, আর এর সাথে জড়িয়ে আছে ইরফানের প্রমোশন। বাসায় এত সমস্যার কারণে বেচারা কাজ ঠিকমতো করতে পারেনি বলে বস ঝেড়েছে। বসের কেবিন থেকে এসে নিজের কেবিনে বসে পড়ে ইরফান। এমন সময় হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন আসে। ইরফান ফোন রিসিভ করার পর একজন ভদ্রমহিলার কণ্ঠস্বর শোনা যায়। হ্যালো, হ্যালো, কে বলছেন? বাজান, আমি বেলির মায় কইতাছিলাম। এই সময় বেলির মাকে একদম আশা করেনি সে, কিন্তু এই সময় হঠাৎ বেলির মায়ের ফোন। তবুও কথা বলে ইরফান। জি বলুন, কেমন আছো বাজান? জি ভালো, আপনি? ভালো আছি। বাজান, বেলি ফুলে কই? একটু কথা কইতাম। আমি তো অফিসে, ও বাসায়। আসলে কালকা দুপুরে মাইয়াডা একটা নাম্বারের তোর ফোন দিছিল। জিগাইলাম কার মোবাইল, কইল দোহানের মোবাইল। বাজান, ওর একটা মোবাইল দিতা, আমার লগে একটু কথা কইতো। মনটা আনসান আনসান করে মাইয়াডারে। কতদিন হয়েছে দেখি না। বেলির মায়ের এমন কথা হতভম্ব হয়ে যায় ইরফান। তার মানে কাল দুপুরে বেলি তার মায়ের সাথেও কথা বলেছিল, আর আমি রুবির কথা এইভাবে বেলিকে। হ্যালো বাজান। জি বলুন। নাম্বার পেলেন কোথায় আমার? তোমার আব্বার কাছ থেকে নিছিলাম। আচ্ছা, আমি বাসায় গিয়ে বেলির মুখে কথা বলে দিব আপনাকে। আচ্ছা বাজান, আচ্ছা তাহলে রাহি এখন। জি ভালো থাকুন। তোমরাও ভালো থাও। এই বলে ইরফান লাইনটা কেটে দেয়। অফিসের কাজে মন দেয়। অন্যদিকে একা ঘরে বেলি কোকিয়ে মরছে। ব্যথায় আর যন্ত্রণার চোটে কাঁদছে মেয়েটা। বাসাতে একটা মোবাইলও নেই যে ইরফানকে ফোন দেবে মিনু। রাত 8টার পর ইরফান বাসায় আসে। মিনু দরজা খুলে দেয়। ইরফান মিনুর মুখের দিকে তাকায়। মিনু মুখটা গম্ভীর করে আছে, তাই নিজ থেকে প্রশ্ন করে, মিনু, বেলি কোথায়? শুয়ে আছে। আপনি ফেরে শোন ভাই, কফি আনতাছি। আর আজ যা আমি বানামো, খারাপ হইলে বইকেন না। এইটা বলে মিনু রান্নাঘরে চলে যায়। ইরফান দরজা লাগিয়ে বেলির রুমের দিকে যায়। খাটের মধ্যে উপর হয়ে শুয়ে আছে মেয়েটা। এক পায়ে স্যালার উপরে ওঠা, গায়ে ওড়না নেই। ইরফান যখন অফিস থেকে বাসায় আসে, ওই সময় বেলি নামাজে থাকে। ইরফান প্রায় সময় দেখেছে, কিন্তু আজ বেলি নামাজও পড়ছে না, এইভাবে শুয়ে আছে। কারণটা উপলব্ধি করতে পারেনি ইরফান। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয় ইরফান। এর মাঝে আজ সারাদিনও রুবির খবর নেয়নি সে, আর রুবিও নেয়নি। কফি নিয়ে রুমে আসে মিনু। ভাই আপনার কফি দে। ভাই, এইটা ভাবি আপনারে দিতে কইছে, আর কইছে আজকেই লাগবো। আপনারা আরও আগেই কইতো, কিন্তু মোবাইল নাই, কি দিয়া কইব? কিসের কাগজ এটা? আমি জানি না ভাই, আপনি আইনা ভাবিরে দিয়ে আইসেন। আচ্ছা যা তুই। মিনু গেলে ইরফান কাগজের ভাঁজটা খোলে। ভাজে একটা জিনিসের নাম উল্লেখ ছিল, আর এক পাতা এলজিন ট্যাবলেটের নাম লেখা ছিল। ইরফান এখন বুঝেছে বেলির নামাজ না পড়ার কারণ। বেলির মা গ্রাম্য হলে কি হবে, মেয়েকে সব ধরনের ভালো জিনিস দেওয়ার চেষ্টা করেছেন সবসময়। বেলির হাতের লেখায় মুগ্ধ ইরফান। হাতের লেখাটা অনেক সুন্দর ছিল। ইরফান আর দেরি করেনি, সোজা নিচে নেমে হাঁটা শুরু করে।
মোড়ের মাথার সামনে ফার্মেসি আছে, সেখানে যায় ইরফান। প্রয়োজনীয় জিনিসগুলো কিনে সাথে একটা হট ওয়াটার ব্যাগও কিনে নেয়। যত তাড়াতাড়ি হাঁটা যায় হেঁটে বাসায় পৌঁছায় ইরফান। মিনু তখন নাটক দেখে টিভিতে। ইরফান সোজা বেলির রুমে ঢুকে যায়। বেলি তখন ওপাশ ফিরে আছে। কয়েকবার ডাকে বেলিকে ইরফান, সাড়া দেয়নি বেলি, হয়তো লজ্জায় তাকাতে পারেনি। ইরফান ততটাও বোকা নয়, বুঝে যায় সবটা সে, তাই নিজে নিজে বলা শুরু করে, এখানে ওইটার থেকেও ভালোটা আছে, আর এলজিন 3 পাতা আছে, দিন 2টা করে খেলে হবে। হটব্যাগটা দিয়ে চেক দিলে ব্যথা কমে যাবে হয়তো। আর আজ রাতে খাওয়া দাওয়া করবো না আমি, কিছু বাড়তে হবে না আমার জন্যে। এইটা বলে ইরফান রুম থেকে বেরিয়ে যায়। ইরফান বের হলে বেলি তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে যায়। ইরফান রুমে এসে একটা কথাই ভাবতে থাকে, বেলি এতটা চাপা স্বভাবের কেন? হয়তো ওর মাঝে এমন কিছু দেখেছিল তার বাবা, দেখেছিলেন, যার জন্য বেলিকে তার সাথে বেঁধে দিয়েছে। কিন্তু জোকের বসে কিছু ভুল পদক্ষেপও অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেক রাতে টিভির আওয়াজে রুম থেকে বের হয় ইরফান। ইরফান তখন ল্যাপটপে কাজ করছিল। ড্রয়িং রুমে টিভি চলতেছে। মিনু সেখানে সোফার মধ্যে টিভি চালিয়ে ঘুমিয়ে গেছে। রুবি না থাকলে মিনু এ বাড়িতে ভালোই স্বাধীনভাবে চলতে পারে। ইচ্ছা মতো টিভি দেখা আর যা মন চায় খেতে পারে। বেলি কিছুই বলে না, আর না বলে ইরফান। টিভি অফ করে সামনে পা বাড়াতেই দেখে বেলির রুম থেকে আওয়াজ আসছে। ইরফান একটু এগিয়ে উকি দিয়ে দেখে বেলি নিচে বসে উপর হয়ে আছে। 2 হাত দিয়ে পেটে চাপ দিয়ে ধরে কাঁদছে বেলি। ব্যথাটা হয়তো অনেক বেড়ে গেছে। আজ মিনুও ড্রয়িং রুমে ঘুমাচ্ছে। যন্ত্রণার চোটে নিচে এসে পড়ে আছে মেয়েটা। ইরফান প্রথমে দেখে ভয় পেয়ে যায়। ওই মুহূর্তে ইরফান কি করবে না করবে কিছু ভেবে পাচ্ছে না সে। ধীর পায়ে এগিয়ে যায় সে বেলির দিকে। বেলি তখনও ফ্লোরে মুখ গুজে আছে আর ব্যথার চোটে কাঁদছে। ইরফান বেলির পিঠে হাত রাখার পরপরই বেলি ফ্লোরে মুখ গুজে বলা শুরু করে, মিনু আমাকে ধরো, আমার আর সহ্য হচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে মিনু, অনেক ব্যথা করছে। কথাটা ইরফানের বুকে গিয়ে লাগে। বেলি ভেবেছে হয়তো তার কান্নার শব্দ শুনে মিনু উঠে আসছে। বেলি কেঁদেই যাচ্ছে তলপেটে হাত দিয়ে। পরক্ষণে ইরফানের মনে পড়ে যায় কাল রাতে মায়ের সময় এলোপাথারি লাথি দিয়েছিল। লাথিগুলো পেটে পড়ে নাই তো আবার? ইরফান আর দিক বিদিক না ভেবে বেলিকে কোলে তুলে নেয়। এইভাবে হঠাৎ কারো কোলে চড়ে ব্যাককেল হয়ে যায় বেলি। ইরফানের দিকে তাকিয়ে আছে বেলি। ইরফানও বেলির দিকে তাকিয়ে আছে। চোখ মুখ ফুলে একাকার বেলির। বিছানায় শোয়ানোর পরেও বেলি চাপা সরে। ও মা গো বলে পেটে চেপে ধরে। ইরফান বেলির কাঁধে হাত দিয়ে, একটু সহ্য করো, আমি আসতেছি। ব্যথার গোড়েও ইরফানের মুখ থেকে বেরিয়ে আসা তুমি শব্দটা বেলির কানে জোরেই গিয়ে লাগে। তখনও বেলির চোখ বেয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পর ইরফান হট ওয়াটার ব্যাগে করে গরম পানি আনে। এনে বেলির তলপেটে দিতে চায়, কিন্তু বেলি হাত সরায়নি। তাই ইরফানই জোর করে হাত সরিয়ে নিয়ে গরম পানির ছেঁক দিয়ে দিচ্ছে। প্রায় অনেকক্ষণ যাবৎ ছেঁক দিয়ে দেওয়ার পর ব্যথাটা অনেকটাই দমে যায় বেলির। তবে নীরবে কাঁদছে সে। এই প্রথম ইরফান তার একটু হলেও সেবা করেছে। ব্যথা কমেছে? কি হলো, ব্যথা কমে নাই? কমছে। ট্যাবলেট খাবা? তুইটাই ঠিক আছে, অভ্যাস হয়ে গেছে শুনতে শুনতে। ইরফান এই কথাটা শুনে উঠে যাওয়া নেই। তখনই বেলি কিছু বলে, শুনেন আমি যদি মরে যাই আপনি কি খুব ভালো থাকবেন? বলেন না, আমি যদি মরে যাই আপনি ভালো থাকবেন তো? বিশ্বাস করেন, এত মার আর নিতে পারি না, আর পারি না নিতে। তার থেকে বরং মেরেই ফেলেন। আমি মরে গেলে আমার লাশটা আমার মায়ের কাছে পাঠিয়ে দিন। বিশ্বাস করেন, আমার পুরো শরীরটা ব্যথা হয়ে গেছে, আর পারি না ব্যথা সহ্য করতে। ফুফিয়ে ফুফিয়ে কেঁদে কেঁদে কথাগুলো এক নাগারে বলে দেয় বেলি। আর ইরফানের চোখ থেকে কেন জানি হঠাৎ করে দুদণ্ড পানি বেয়ে পড়ে যায়। ইরফান আর এক মুহূর্ত দাঁড়ায়নি সেখানে। সোজা বেরিয়ে নিজের রুমে চলে যায়। আর বেলি তখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। আজ 2 দিন হলো রুবির খবর নেই। ইরফানও রেগে ফোন করেনি তাকে। মাঝে জাফর সাহেব, রুবির বাবা, ফোন করে বাসায় যেতে বলেছেন ইরফানকে, কিন্তু ইরফানই যায়নি। রুবির বলা মিথ্যা কথাগুলো মেনে নিতে পারেনি ইরফান। সে এমনিতেও মিথ্যা পছন্দ করে না, তার উপর না বলে টাকা খরচ করে আরেকজনের উপরে চাপিয়ে দিয়েছে। এর জন্য আরও বেশি রাগ ইরফানের, তাই ইচ্ছা করে যায়নি সে।
অফিস থেকে এক গাদা কাজ নিয়ে বাসায় ফিরেছে ইরফান। বেলির শরীরটা 2 দিন পর ভালোই আছে এখন, তাই দৌড়ে দৌড়ে সব কাজই করতে পারে সে। আর বেলিকে দেখে ইদানিং বড্ড বেশি মায়া হয় ইরফানের। মনের মাঝে লুকিয়ে থাকা ভালো লাগাটা বের হয়ে আসতে বেশি সময় নেয় না। ইরফান নিজের রুমে ফ্রেশ হয়ে নেয়। বেলি সেই সময় কফি হাতে রুমে যায়। ইরফান তখন খালি গায়ে শরীরের পানি মুছতেছে। ইরফানকে ওই অবস্থাতে দেখে অনেকটা ইতস্তত বোধ করে বেলি। বেলির ইতস্তত বোধ করা দেখে ইরফান টি শার্টটা পরে নেয়। আপনার কফি রেখে দে। বেলি চলে যেতে নিলে ইরফান ডাক দেয় তাকে। বেলি শোন। জি। তোর একটা জিনিস আমার কাছে আছে। জিনিস? কি জিনিস? এরপর ড্রয়ার থেকে কানের দুলটা নিয়ে আসে ইরফান। হাত পাত। কি জিনিস আছে? হাত পাত আগে। বেলি হাত পাতলে ইরফান বেলির এক কানের দুলটা বেলির হাতে দেয়। এই জিনিসটা? হায় আল্লাহ, এটা আপনার কাছে ছিল? হ্যাঁ, আমি কত খুঁজছি এটা। আমার বাবার শেষ স্মৃতি এটা। অনেক কষ্টে টাকা জমিয়ে বানিয়ে দিছিল। ও আচ্ছা, কি খাবেন রাতে? দুপুরে রান্না করস নাই? ভাত রান্না করছিলাম, আর কালকে রান্না করা তরকারি ছিল, তাই খেয়ে নিছে আমি আর মিনু। ফ্রিজে তো মোটামুটি সবই রাখা আছে। তাহলে কালকে রান্না করা জিনিস কেন খাস তুই? ফেলে দেওয়ার থেকে খেয়ে নেওয়াটা ভালো। আপনি কি খাবেন বলেন, আমি রান্না বসাবো। মাছ বোনা করিস। আচ্ছা। বেলি রুবির থেকে অনেকটা আলাদা। অপচয় করতে একদম চায় না। ল্যাপটপ নিয়ে বসে যায় ইরফান। এক মনে কাজ করতেই আছে তো করতেই আছে। ল্যাপটপ থেকে কাজ শেষ করে আড়মোড়া দেয় ইরফান। ঘড়ির দিকে চোখ পড়তেই দেখে রাত 11:55। তার মানে 12টা বাজতে আর মাত্র 5 মিনিট। বেলি কি এখনও রান্না করে নাকি? একবার এসে ডেকেও গেল না। কান থেকে হেডফোন খুলে ডাইনিং টেবিলে যায় ইরফান। বেলি সেখানেই সোফায় বসে কাত হয়ে আছে। ইরফান গিয়ে আস্তে করে নাড়া দেয় বেলিকে। ইরফানের ছোঁয়া পেয়ে বেলি উঠে যায়। কি রে, রাত 12টা বেজে গেছে, আমাকে ডাকলিও না? আর এখানে বসে ঘুমিয়ে গেছিস? কয়েকবার গেছিলাম রুমে, ডাকছিলামও। আপনি কানের মধ্যে হেডফোন লাগিয়ে কাজ করতেছিলেন। ভাবলাম কাজ শেষ হলে আবার ডাক দিব, আর আমি ঘুমিয়ে গেছি। হায় রে, চল আসেন। মিনু কোথায়? সে খেয়ে দেয়ে ঘুম। ও। বেলি ইরফানকে ভাত বেড়ে দেয়, প্রয়োজনীয় সব কাছে এনে দেয়। ইরফান খাবার দিকে তাকিয়ে আবার বেলির দিকে তাকায়। তুই খাইছিস? সত্যি খেয়েছিস? ইদানিং মিথ্যা বলস তুই। রুবিকে চর মেরেছিলাম কিন্তু মিথ্যা বলার কারণে, আর আমি সত্য বলার পরেও লাথি খাই। আপনি খেয়ে নেন বলে বেলি রান্নাঘরের দিকে যাচ্ছিল। অমনি ইরফান বেলির হাতটা ধরে নেয়। কিছু বলবেন? তোর সাথে একদিন বসে ভাত খাওয়া হয়নি। রুবির সাথে সময় মিলে না। আমি বরাবর খাবার একাই খাই। আজ না হয় তুই আমার খাওয়ার সাথী হলি। মানে আমার সাথে বসে খেতে হবে আজকে তোকে। কথাটা শুনে কলিজায় একটা মোচড় দিয়ে ওঠে বেলির। বিয়ের প্রায় 10 মাস পর ইরফান নিজ থেকে বেলিকে তার সাথে ভাত খেতে বলেছে। অনুভূতিটা ঠিক কী রকম বলে তা বোঝাতে পারছে না বেলি। কিছুক্ষণ ইরফানের দিকে তাকিয়ে আবারও নজর নিচে নামিয়ে ফেলে সে। কী রে, বসবি না? আপনি খান, আমি এখন আর খাবো না। আমি কি এতই খারাপ নাকি যে আমার সাথে বসে ভাত খাওয়া যায় না? না না, তা কেন হতে যাবে? তাহলে খেতে বস। কথা না বাড়িয়ে খেতে বসে যায় বেলি। ইরফান আর চোখে বেলির খাওয়ার ধরন দেখে। এর আগে কখনো ইরফান বেলিকে খেতে দেখেনি। যতক্ষণ ছিল শুধু মারধর আর বকাবাদ্য করে গেছে মেয়েটাকে। মেয়েটাও যেমন চুপচাপ মানিয়ে নিয়েছে সবটা। এমনকি সতীনের সাথে সংসার করতে হবে সেইটাও মানিয়ে নিয়েছে সে। একবারের জন্য প্রতিবাদ করেনি বা না জানিয়েছে নিজের আপত্তির কথা। গত 7টা মাস যাবৎ চোখের সামনে নিজের স্বামীকে তার দ্বিতীয় স্ত্রীর সাথে এক রুমে থাকতে দেখেছে। প্রাত্যহিক সতীনের ভেজা চুল দেখতে হয়েছে তাকে। তবুও নিজের অধিকারের দাবি নিয়ে একবারের জন্য দাঁড়ায়নি সামনে এসে। ওর মতো মেয়ে খুব কমই আছে বা পাওয়া যায়। ইরফান কথাগুলো মনে মনে ভাবছে। ঠিক 1 চামচের মতো ভাত নিয়েছে আর একটু ডাল। মাছ নিবি না? ওহো, কেন? ডালটা দিয়ে খাই। মাছে কি সমস্যা? কিছু না, আপনি খান। আরেক টুকরা দিব? না থাক। কোনো রকম খেয়ে উঠে যায় বেলি। ইরফান বেশ বুঝতে পারছে বেলি তার সামনে থাকতে চায় না। অবশ্য এইসবের একমাত্র কারণ ইরফানের করা খারাপ ব্যবহারগুলো, তাই সেও আর কিছু বলে নাই।
সব কিছু গুছিয়ে পরিষ্কার করে বেলি শুতে যাবে এমন সময় দেখে ইরফান ড্রয়িং রুমে কিছু জিনিসপত্র নিয়ে বসেছে। ঘড়িতে প্রায় 1টা বাজে। এই সময় কি কাজ করবে আবার? কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ইরফানকে দেখছে বেলি। এরই মাঝে ইরফান আবারও ডাক দেয় বেলিকে। বেলি শুনতো। হু, আমার রুমে যা, সেলফের উপরে দেখবি একটা সাদা কৌটা রাখা আছে, নিয়ে আয়। হু, কৌটা এনে ইরফানের কাছে রাখে বেলি। অনেকগুলো জিনিসই রাখা আছে টি টেবিলের উপরে। বেলি তাকিয়ে আছে সেইগুলোর দিকে। বেলিকে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান নিচ থেকে বেলিকে বসতে বলে। কিরে দাঁড়িয়ে আছিস যে, বস এখানে। এইগুলা দিয়ে কি করবেন? হাউস বিল্ডিংয়ের প্রজেক্টের জন্যে, কাল অফিসে প্রেজেন্টেশন। ও, বাড়ি বানাবেন? হাহা, না রে পাগলি, এটা জাস্ট একটা স্যাম্পল হবে। ও, ইরফানের মুখ থেকে পাগলি শব্দটা বেলির বকে গিয়ে লাগে। তাকিয়ে আছে মানুষটার দিকে বেলি। মানুষটাকে কত শান্ত লাগে দেখতে, কিন্তু কে বলবে এই মানুষটার হাতে কারণে অকারণে মার খেতে হয় আমার মনের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা সে কখনো দেখবে না, না কখনো জানতে চাইবে আমি কি চাই। রুবি আপুকে মানুষটা খুব ভালোবাসে, তাহলে আমাকে কি একটুও ভালোবাসতে পারে না সে? বিয়ের পর থেকে অপমান অবহেলার মারধর জুটে এসেছে পোড়া কপালটা আমার জনম দুঃখী মাটা ভাবে আমি স্বামীর ঘরে রানী হয়ে আছি, অথচ আমার মা তো আর জানে না আমার জীবনের এই 7টা মাস কিভাবে কাটছে। এইসব ভাবতে ভাবতে অজান্তেই চোখের পানি এসে যায়। মুখ মোছার ছলে চোখের পানিগুলো মুছে নেয় বেলি। স্যাম্পল হলে তো বানাইতেই হবে। হ্যাঁ, তাহলে নেবেন কিভাবে? কাল অফিসের গাড়ি আসবে। ও, কাল যদি প্রেজেন্টেশনটা ভালো হয় তাহলে প্রমোশনটা পাক্কা। আলহামদুলিল্লাহ হয়ে যাবে। কিভাবে শিওর হলি? মন বলল হয়ে যাবে ইনশাল্লাহ। ইরফান একবার বেলির মুখের দিকে চেয়ে আছে। বেলির মুখটা আসলেই মায়ায় ভরা, উজ্জ্বল শ্যামলা বর্ণের হলেও দেখতে মাশাল্লাহ। মনে মনে এখন আফসোস হয় ইরফানের, যদি তখন সে একটু বাস্তবিকতার সাথে ভাবত তাহলে আজ হয়তো বেলি একাই তার ঘরে থাকতো। কিন্তু ভালোবাসা নামক পোকার কামড়ে সবকিছু এলোমেলো হয়ে গেছে। বেলি ফোমগুলো হাত দিয়ে ধরতে চাচ্ছে, কিন্তু ইরফানের ভয়ে ধরতে পারছে না। তাই অনুমতি নিতে ইরফানের দিকে তাকায় সে। এইগুলো একটু ধরি। ধর। ফোমগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করে নে। আমি না ক্লাস 10-এ থাকতে একটা বাড়ি বানাইছিলাম, ওই যে গৃহস্থ অর্থনীতির ব্যবহারিক পরীক্ষার সময়। ও, আমি সাহায্য করি? তুই পারবি না তো, এটা অন্য রকম। কীরকম? ইরফান ল্যাপটপ থেকে একটা ঘরের ছবি দেখিয়ে বলে, এইরকম বানাতে হবে। আপনি পারবেন? হ্যাঁ পারবো তো, আমিও পারবো, বানাই। বেলির কণ্ঠস্বরটা ছোট, চিকন স্বরে কথা বলে সে। আবদারগুলো দেখলে যে কারো চোখে পানি আসার মতো। ইরফান কিছুক্ষণ তাকিয়ে থাকে বেলির দিকে, তারপর হ্যাঁ বলে দেয়। রাজ্য জয় করা হাসি দিয়ে ফোমগুলোতে গ্লু লাগাতে থাকে বেলি। ইরফানও সাহায্য করছিল বেলিকে। প্রায় 1.5 ঘন্টা বেলি বাড়িটা বানিয়ে ফেলে, একদম হুবহু ল্যাপটপে থাকা ছবিটার মতো। হস্তশিল্পে বেলির হাত পাকা, কারণ বেলির বাবা একজন কাঠমিস্ত্রি ছিলেন। বাড়ি তো হয়ে গেল, নাম কি দিবি এই বাড়ির? স্বপ্ননীর। অজান্তেই কথাটা মুখ থেকে বেরিয়ে যায় বেলির। ইরফান চুপ করে তাকিয়ে থাকে বেলির দিকে। পরে বেলি কথা কাটিয়ে নেয়। মামা মানে নাম যে কোনো একটা দিয়ে দিন। স্বপ্ননীর নামটাই থাকবে। ঘুমিয়ে যান, আসছি। এই বলে বেলি উঠে যেতে নেয়। বেলি শোন। জি। কাল যদি প্রজেক্টটা হয়ে যায় তাহলে কি চাই তোর? কিছুই না। বল কি চাই তোর? যদি চাই দিবেন? হ্যাঁ। ইরফান জানে বেলি বেশি দামি কিছু চাইবে না, তাই নির্দ্বিধায় বলে ফেলেছে হ্যাঁ। বেলিও তার ইচ্ছা মতো তার চাওয়াগুলো ব্যক্ত করে। আপনি যখন আমাকে মারবেন আমি কাঁদবো না, একদম কাঁদবো না। শুধু ছাড়তে বলবেন না, সহ্য করতে পারবো না। আসছি, ঘুমিয়ে যান। এই কথা বলে সেইখান থেকে চলে যায় বেলি। ইরফান একদম স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে বেলি চলে যাওয়ার দিকে। সকালবেলা উঠে বেলি সব নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে রেখে দিয়েছে। আজ ইরফানের জন্য একটি বিশেষ দিন। প্রেজেন্টেশনটা সবার পছন্দ হলে এই প্রজেক্ট অনুযায়ী হাতের কাজ হবে। এর সাথে ইরফানেরও প্রমোশনটা হয়ে যাবে। সব কিছু মাথায় রেখে আজ বেলির আয়োজন। ইরফান লাচ্চা সেমাইটা খুব পছন্দ করে, তাও ডুবো দুধে। আর বেলি সেমাইটা দারুণ বানায়, তাই আজ সেমাইও বানিয়েছে। আজ মনে হচ্ছে ইরফানের থেকে বেলির উদ্বিগ্নতাটা বেশি। রুমে ইরফান রেডি হচ্ছে।
ফর্মাল পরে পাক্কা সাহেব সাহেব লাগছে তাকে। সাদা শার্ট সাথে নেভি ব্লু ব্লেজার, সব মিলিয়ে অসাধারণ লাগছিল ইরফানকে। সব গুছিয়ে নিয়ে নিজেকে পরিপাটি করে রুম থেকে বের হয় ইরফান। নাস্তা করতে টেবিলে এসে দেখে এলাহি কারবার। ইরফান যা যা ভালোবাসে সব বানিয়েছে বেলি। ইরফান এসব দেখছে আর ভাবছে, এক রুবি যে কিনা একটা থাপ্পড় দেওয়াতে বাপের বাড়ি গিয়ে বসে আছে, খোঁজখবর তো নেয়ই না, আসারও নাম নেই। আর এক এই মেয়েটা, শত অবহেলা শত মার খেয়েও আমার কথা ভেবে যায় নির্দ্বিধায়। আমার কি প্রয়োজন, কিসে আমি ভালো থাকি সবটাই তার জানা। আর এই মেয়েটাকে গ্রাম্য অশিক্ষিত গরিব মানুষ ভেবে কত অপমান, কত মারধর করেছি আমি। কতটা নির্বোধ হলে এইসব করতে পারলাম। এমনকি জিদ করে আরেকটা বিয়েও করে ফেললাম। ওর বয়সটাই বা কতটুকু ছিল, যার এখন প্রতিটা মুহূর্ত হাসার কথা, তার মুখ থেকে হাসি নামক জিনিসটা কেড়ে নিয়ে নিলাম আমি। আর সে নীরবে চুপ করে থাকে। সত্যি হাজারো মেয়ে রুবি হতে পারে, কিন্তু একজন মেয়ে বেলি হতে হাজারবার জন্ম নিতে হয়, হয়তো হবে। ইরফান এর ভাবনায় ছেদ পড়ে মিনুর ডাকে, ও ভাই ভাই ভাই, ও ভাই। হু হু, দাঁড়ায় আছেন যে ভাই, বসেন, নাস্তা করে লন। এত নাস্তা বেলি বানিয়েছে? হ ভাই, এত কিছু কিভাবে খাবো? সব কিছু থেকে একটু একটু করে খাইয়া নেন, আর শ্যামাইটাও খাইয়েন, ডুবা দুধে বানাইছে ভাবি, সেই সকাল থেকে সব বানাইছে ভাবি। বেলি কোথায়? ভাবি আইতাছে, আপনি খাইয়া নেন। ইরফান ভেবেছিল বেলি অন্তত এখন তার সামনে থাকবে, কিন্তু বেলি রুমে বসে আছে। বিষয়টা ইরফানের কাছে খটকা লাগছিল, কিন্তু হাতে সময়ও নেই তার, তাই নাস্তা খেতে বসে যায় সে। প্রত্যেকটা আইটেম থেকে কিছু কিছু খেয়ে নেয় সে, তবুও তৃপ্তি পাচ্ছে না সে। হয়তো তৃপ্তিটা বেলির আগমনে গুছে যেত। আজ বেলিকে একটু ট্রাই করবে সে। শ্যামাইটা খেয়ে পানি খেয়ে ঘড়িতে টাইম দেখে নেয় ইরফান। গাড়ি আসতে এখনও 10 মিনিট বাকি। ইরফান উঠে বেলির রুমে যায়। দরজার কাছে দাঁড়িয়ে দেখে বেলি বিছানায় ওপাশ ফিরে বসে কি যেন করতেছে। বেলি? ইরফানের মুখ থেকে নিজের নামটা শুনে চমকে যায় সে, কেঁপে উঠে সে। বেলি এমনিতে একটু ভীতু, আচমকা কেউ এসে ভাউ করলো সে লাফিয়ে ওঠে। গরিব ঘরের আদরের রাজকুমারী ছিল সে, আর আজ সে স্বামীর ঘরের কাজের মেয়ে হয়ে গেছে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে পিছনে ফিরে দাঁড়ায় বেলি। ইরফান বেলির মুখের দিকে তাকিয়ে আছে। ওড়না দিয়ে সুন্দর করে 2 পেঁচ দিয়ে ঘুমটা দেয়া তার মাথায়। এইভাবে বেলিকে খুব সুন্দর লাগে, আবার ওড়না ছাড়াও ভালো লাগে দেখতে। হাত দুটো দিয়ে জামাটা মুষ্টিবদ্ধ করে রেখেছে সে। ইরফান ধীর পায়ে বেলির সামনে এসে দাঁড়ায়। কিছু বলবেন? হো, নাস্তার টেবিলে গেলি না যে? মিনু তো ছিল, আসলে আমি একটু কাজ করতেছিলাম। টাইটা ঠিক করে বেঁধে দে। ইরফানের এমন কথা হতভম্ব হয়ে যায় বেলি। হঠাৎ টাই বাঁধার কথা বলল, তাও আবার আজকেই। কিন্তু আজকেই তো। কিরে, বেঁধে দে, বাধা আছে তো। ঠিক করে দে টাইটা। বেলির প্রচণ্ড ভয় লাগছিল। এখন হাত উপরে উঠাবে কিভাবে সে? উঠালেই তো ইরফান দেখে ফেলবে, আর দেখার পর যদি প্রশ্ন করে তখন কি হবে? এরই মাঝে আবারও ইরফানের তাড়া। কি রে, একটু পরে গাড়ি চলে আসবে, বেঁধে দে ঠিক করে। ঠিকই তো আছে, টাইতে হাত দিয়ে ঠিক করে দে বেলি। অগত্যা হাতটা কাঁপতে কাঁপতে ইরফানের বুকের কাছে আনে বেলি। আর তখনই ইরফানের চোখে অন্য কিছু পড়ে। বেলির ডান হাতের অনামিকা আঙুলে পুরো ব্যান্ডেজ করা। হাতের দিকে তাকিয়ে আবার সে বেলির মুখের দিকে তাকায় ইরফান। সে জানতো বেলির কিছু একটা হয়েছে, যার কারণে বেলি নাস্তার টেবিলের কাছে ছিল না। বেলির মুখটা একদম শুকনো হয়ে আছে। ইরফান অনেকটা শান্ত গলাতে বেলিকে প্রশ্ন করে, কিভাবে কাটলি? কি রে, বল কিভাবে কাটলি? গরিবের রক্ত তো, তাই শরীরে থাকতে চায় না, এটা উত্তর। তাই ঠিক আছে এখন? গরিবের রক্ত তো, তাই শরীরে থাকতে চায় না কথাটার জবাব রাতে পাবি, আসতেছি। ইরফান রুম থেকে বেরিয়ে যায়। বেলির মনে ভয় ঢুকে যায়, হয়তো রাতে এসে আবারও মারবে বেলিকে ইরফান, এমনটাই ধারণা তার। তবে আপাতত সব কিছু ভুলে গিয়ে আজকে ইরফানের জন্যে মন থেকে দোয়া পড়ছে বেলি। অসুস্থতার কারণে নামাজ পড়তে পারছে না সে, তাই মনে মনে দোয়া পড়ে বেলি। বেলির একটাই চাওয়া, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল। হে আল্লাহ পাক, আপনি আমাদের জন্য যথেষ্ট এবং আপনি উত্তম সাহায্যকারী। আল্লাহ পাক আজ যেন মানুষটা সফল হতে পারে, তাকে আপনি সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন এবং তাকে সফলতা দান করুন।
ঠিক সেই মুহূর্তে মিনু দরজার সামনে থেকে বলে ওঠে, ময়ূরীর না দোয়া আসেনি। কথাটা শুনে চমকে যায় বেলি। অবাক নজরে মিনুর দিকে তাকিয়ে থাকে সে। হঠাৎ মরার কথা কেন বলল সে? এসব কি বলো মিনু? না মানে কইছিলাম মরার আগের দোয়া থাকলে পৈরালন, কন যায় না কোন সময় না সময় মাইরালয় আপনারে। এইভাবে কেন বলতেছো মিনু? উনি আমার গায়ে হাত তুলে তা ঠিক, তবে আমাকে একেবারে মেরে ফেলবেন না তিনি। হাসাই তো। আরে ভাবি, এইসব আপনার মতো আলা ভোলারাই কয় গো ভাবি। ভাইয়া জানি কেমন হয়ে গেছে, চুপচাপ। নিশ্চয়ই মাথায় প্যালেন করতেছে আপনারে কিভাবে মারণ যায়। সিআইডির মধ্যে এইসব দেখায়, তুমি আর এইসব দেখবা না। এইসব দেখে আর উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথায় আনে। হ্যাঁ স্বামীরে লইয়া কিছু কম যায় না একেরে। এত ভালোবাসা ঠিক না, এই কইলাম আমি। এত ফিরায় তখন কই থায় ভালোবাসা। রান্নাঘরে যাও, আমি আসতেছি। উচিত কথা কইলেই আমি ভালা না। কি আর করণের আছে আমার? আমি তো ভালা না, ভালা লইয়াই থায়েন। মিনুর এমন পাকা পাকা কথা একগাল হেসে দেয় বেলি। তারপর নিজের রুম গুছিয়ে নিয়ে রান্নাঘরে যায় বেলি, কিন্তু মনটা উদ্বিগ্নতায় ভরপুর। স্বয়ং আল্লাহ পাকে জানেন অফিসে কি হচ্ছে এখন। অন্যদিকে রবিকে তার বাবা এবং মা উভয়ই বোঝাতে বোঝাতে ক্লান্ত। তারা যতই বোঝাচ্ছে সে কিছুতেই মানছে না। জাফর সাহেব সর্বপ্রকার মেয়েকে বুঝিয়েও কোনো দিক করতে পারছেন না। তুমি কি চাইছো রুবি তোমার সংসারটা ভেঙে যাক? বাবা, সে আমাকে চর মেরেছে তো কি হয়েছে? তোমার প্রভোকেশনেই তো বেলিকে মারে ইরফান। তা তুমি না হয় একটা চর খেলি, তাতে সমস্যা কি? বাবা, স্বামীর ঘর ছেড়ে বাবার বাসায় বসে আছো, তো বেলিকে সুযোগ পাবে না এই সুযোগে ইরফানকে হাত করার? কখনোই না। ইরফান তো বেলিকে ঘেন্না ছাড়া আর কিছুই করে না। তখনই রুবির মা বলে ওঠে, বারবার মানা করছিলাম বিবাহিত ছেলের সাথে প্রেম করিস না। শুনছস আমার কথা? এখন সতীন নিয়ে সংসার করস। ওহ মা, থামবা। আমি বললেই থামবা। আরেক মেয়ের ঘর নষ্ট করছিস। আল্লাহ তোর সাথে কি করে দেখ এখন। বাবা, দেখলা মা কিভাবে বলল? ভুল কিছু বলে নাই তোমার মা। কাল সকালে চলে যাবা ইরফানের কাছে। আমি যাব না। যতক্ষণ না ও আমার পা ধরে ক্ষমা না চায় ততক্ষণ অবধি আমি কোথাও যাব না। তাহলে বাপের বাড়িতে বসে থাক সারা জীবন। মায়ের এমন কথায় রুবি জেদ দেখিয়ে নিজের রুমে গিয়ে দরজা লক করে দেয়। এই মেয়ের যে কি হবে আল্লাহ পাকি ভালো জানেন। মেয়ের শিক্ষায় ঘাটতি আছে, তাই মেয়ে এমন হয়েছে। আমাকে কথা শোনাচ্ছ নাকি তুমি মেয়ের মা। তুমি বর্তমান থাকাকালীন সময়ে সে কিভাবে বিবাহিত ছেলের পাল্লায় পড়ে? বিবাহিত ছেলে কি ধোয়া তুলসী পাতা? যে মেয়ে ইশারা করল আর ছেলেও গলে গেল? অবশ্যই গলে যাবে। একটা মেয়ে ইশারা করবার ছেলে কি বসে থাকবে? তোমার মেয়ে জানতো না ওই ছেলের বউ আছে? তোমাকে যখন বলেছিল তখন নিজে চুপ ছিল কেন? এখন আমার দোষ দাও কেন? দোষ ছেলেরও, দোষ মেয়েরও। মাঝে থেকে ওই গরিব এতিম মেয়েটা কষ্ট পাচ্ছে। দেখবা অভিশাপ লাগবে আমাদের। ওই মেয়ের অভিশাপ। ওই মেয়েও কম যায় না, চলে গেলেই তো পারে। তুমি মা হয়ে কিভাবে বলো এসব কথা? তা তোমার মেয়েও তো চলে আসতে পারে। নিজের কাছে রেখে মেয়েকে বানিয়েছ আলট্রা মডার্ন। 2 হাতে টাকা উড়ানো, বন্ধু বান্ধবী নিয়ে আমোদ ফুর্তি করা এসব শিখিয়েছ। এখন মেয়ে এসব ছাড়তে পারে না। দেখো রুবির বাবা, আমি কোনো বলে দেই নাই যে বিবাহিত ছেলের সাথে প্রেম করতে আর তাকেই বিয়ে করতে। অতএব আমাকে বলবা না এইসব। আমি কিটি পার্টিতে যাব আজকে। ওই তো এসব পার্টি ফুটি করেই জীবন পার করলা, আর মেয়েকেও বানিয়েছ তেমন। রুবির বাবা মায়ের মাঝে রুবিকে নিয়ে তর্ক লেগে যায়, আর তার এক পর্যায়ে রুবির মা চলে যায় রুমে, আর রুবির বাবা বাসা থেকে বেরিয়ে যায়। রাত প্রায় 9টা বাজছে ঘড়িতে, কিন্তু আজ ইরফান এখনও আসেনি। অন্যান্য দিন তো 8টার পরপরই চলে আসে, তাহলে আজ এত দেরি কেন? বেলির চিন্তা বেড়েই যাচ্ছে। এই যাবৎ প্রায় 15 বার বারান্দায় গেছে বেলি, দেখার জন্য ইরফান আসে কিনা। মিনু তখন টিভিতে সিরিয়াল দেখছে। বারবার বেলির বারান্দায় যাওয়া দেখে মিনু বিরক্ত হয়ে যায়। ভাবি, কি হয়েছে আপনার? এমন করতেছেন কিল্লাই? এই মিনু দেখো, 9টা 5 বেজে গেছে, আজকে এখনো আসে নাই যে মানুষটা। হায় রে আল্লাহ, এই বেডির শরম লজ্জা কিছুই নাই। বেলা যা মাতারি এইদিকে আইয়েন, আর বইয়া বইয়া নাটক দেখেন আইয়েন। কি বলো এসব তুমি মিনু? ভাবি,
ভাইয়ে দেখেন গিয়া হেই শয়তানির বাসায় গেছে গা। এখন শয়তানি হেইডার মা শয়তানি মিলা ভাইয়েরে ফার্ম দিব আর ভাইও ফার্ম নিব। দেখেন আমার কথাই মিলবে। কি যে বলো না তুমি আজকাল মিনু। আর শুনো, মানুষ হচ্ছে আশরাফুল মাকলুকাত, তাদের শয়তান বলতে হয় না। ভাবি শুনেন, সে আশরাফুল মাকলুকাত যদি শয়তানের মতো কাম করে তারে শয়তান কা আরও কত কিছু কন যায়। অহন নাটক চাইতাছি কথা কয়ে না। মিনু নাটক দেখায় মন দিচ্ছে, আর অন্যদিকে বেলির মনে ভয় আরও গাঢ় হচ্ছে। এরই মাঝে হঠাৎ করে ডোরবেল বেজে ওঠে। বেলি যায় দৌড়ে, তাড়াতাড়ি দরজা খুলে দেশে। ইরফান দাঁড়িয়ে আছে দরজার বাহিরে। ইরফানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বেলি, তবে মানুষটাকে বড্ড বেশি ক্লান্ত দেখাচ্ছিল। আসছেন আপনি? এত দেরি হলো যে? আগে এক মগ কফি বানা, আমি শাওয়ার নিয়ে আসছি। মাথা প্রচুর পরিমাণে ধরে আছে। আচ্ছা। বেলি এক দৌড়ে গিয়ে কফি বানাইতে থাকে। মিনু দেখতেছে সব। হালকা মলিন হাসি দিয়ে সেও মনে মনে বলে, আল্লাহ পাক তারে যে এত সরল সোজা কিত্তে বানাইল। জামাই যা কয় তাই হনে। জামাই তো ভালো না, কোন দিন জানি মাইরাই ফালায়। বেচারি এইটাই বুঝবার পারে না। জামাই যা কয় তাতেই হহ করে। সহজ সরল মাইয়া মানুষ। মিনুর মনের ভয় তার বেলি ভাবিকে কোন দিন জানি ইরফান মেরেই ফেলে, কিন্তু বেলি তো তা বোঝে না। এটাই মিনুর খারাপ লাগে। বেলি কফি বানিয়ে ইরফানের রুমে যায়। ইরফান তখন গোসল করে বের হয়। ইরফান তখন মাথার পানিগুলো মুছতেছে। তখনই বেলি রুমে যায়। আপনার কফি। থ্যাঙ্কস রে, এত ধকলের পরে কফিটা সত্যি প্রয়োজন ছিল। খেয়ে নেন। বেলি। জি। স্বপ্ননীর প্রজেক্টটা সাইন হয়ে গেছে। বুঝলাম না ঠিক। বুঝলি না? ওহো। কফির মগে চুমুক দিয়ে বেলির সামনে গিয়ে দাঁড়ায় ইরফান। তারপর হালকা এসে বেলির চোখের দিকে তাকায় ইরফান। তোর দেয়া নামটাই রেখেছি প্রজেক্টের। বস নামটা শুনে খুব খুশি হলেন। আমাদের কোম্পানির পরবর্তী প্রজেক্টের নাম হচ্ছে স্বপ্ননীর। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার প্রমোশনটা হয়ে গেছে আজকেই, বস ডিক্লেয়ার করে দিল। আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম না আপনাকে, ঠিক হবে সব। হ্যাঁ, সবটাই ঠিক হয়েছে। আচ্ছা, আপনি কফি খেয়ে আসেন, আমি টেবিলে ভাত দিতেছি। বেলি দাঁড়া। জি, কিছু বলবেন? কি চাই তোর? আর যা চাস মুখ ফুটে বল। চাইছি তো কাল রাতে। বেলি, শাড়ি গহনা কিংবা অন্য যা কিছু চাই বলতে পারিস। এইসব কিছুই চাই না আমার। আমার যা চাই তা বলছিলাম তো কালকে। আপনি খাইতে আসেন, আমি ভাত বাড়তেছি। ইরফানের কথা এড়িয়ে গিয়ে বেলি রুম থেকে বেরিয়ে যায়। বেলি যেই কথাগুলো বলে গেল, কথাগুলো কি অভিমানের কথা নাকি বেলির মনের কথা কিছুই বুঝতে পারছে না ইরফান। তবে এতটুকু বুঝতে পেরেছে, বেলির সাথে করা অন্যায়গুলোর জন্যে তাকে ক্ষমা চাইতে হবে বেলির কাছে, আর তা যত তাড়াতাড়ি সম্ভব। ইরফান ডাইনিং টেবিলে বসে আছে। বেলি ভাতসহ সব কিছু এগিয়ে দিচ্ছে ইরফানকে। ইরফান কিছুক্ষণ বেলির দিকে তাকিয়ে আছে। তারপর কি যেন একটা ভেবে বেলির সামনেই মিনুকে ডেকে আনে ইরফান। যে ভাই, আমার ডাকছেন? হো। কি ভাই কন? আজকে তুই গেস্ট রুমে থাকিস। কথাটা শুনে বেলির কলিজা এক কামড় দেয়। আর তার থেকেও বড় কথা, মিনুর তো কলিজার সব পানি নাড়াচাড়া দিয়ে ওঠে। ইরফান হঠাৎ করেই কেন আজকে মিনুকে গেস্ট রুমে শুতে বলল। মিনু বেলির দিকে তাকায়, আর বেলিও মিনির দিকে তাকায়। মিনু চোখের ইশারায় বেলিকে বোঝাতে চাচ্ছে হয়তো আজ রাতেই বেলির শেষ রাত। ইরফান হয়তো আজ রাতেই বেলিকে মেরে ফেলবে, তাই মিনুকে আলাদা শুতে বলেছে। এইদিকে বেলিও বিচলিত। হঠাৎ করে ইরফানের আজ কি হলো? মিনু কথা ঘুরিয়ে নিয়ে নিজে বলা শুরু করে, ভাই আমার একলা হইতে ডর লাগে তো। কিসের ডর আবার? বাসায় আমি আছি, তোর ভাবি আছে, কিসের ডর আবার? ভাবি আছে সমস্যা নাই, কিন্তু আপনি আছেন, এইটাই আসল সমস্যা। এই মিনু, কি বলিস গুনগুন করে? কই, কি কইছি আবার? আমি ভিতরের রুমে হইতাম না, আমার ডর করে। আচ্ছা তাহলে তুই বেলির রুমে ঘুমাস, বেলি গেস্ট রুমে ঘুমাবে। কিল্লাই? ইরাম কিল্লাই? কি কিল্লাই কিল্লাই করছিস? আর তোকে না কতবার বলছি নর্মাল ভাষায় কথা বলতে? মিনুর মনে এবার পুরোপুরি দাগ কেটে যায় যে আজ রাতে ইরফান বেলিকে মেরে ফেলবে, তাই বেলিকে চোখের ইশারা করে। তখন আবার বেলি বলা শুরু করে, মিনু তো রোজ আমার কাছেই ঘুমায়, তাহলে আজ কেন অন্য ঘরে ঘুমাবে? আমি বলেছি তাই, কিন্তু ও তো ভয় পায়। পাবে না ভয়। এখন মিনু তুই কোন রুমে থাকবি ভেবে দেখ।
এই বলে ইরফান খাবার টেবিল থেকে উঠে নিজ রুমে চলে যায়। ইরফান যেতে না যেতেই মিনু শুরু করে দেয়, দেখছেন ভাবি দেখছেন, কইছিলাম না মাইরা ফালাবে, আমারা অন্য রুমে দিয়ে আপনারে মাইরা ফালাইব গো ভাবি। কী সব বলো না তুমি, আমাকে মেরে ফেললেও তুমি দেখবে, না মরলেও তুমি দেখবে। বাদ দাও, উনি যা বলছে তাই করো, আজকে বরং গেস্ট রুমেই ঘুমাও। কিন্তু আপনি, যা আছে কপালে, রাত প্রায় 12টা নাগাদ বাজবে। মিনু চিন্তা করতে করতে গেস্ট রুমেই ঘুমিয়ে গেছে। আর অন্যদিকে রুমে শুয়ে শুয়ে বেলি ভাবছে আজকে হঠাৎ মিনুকে কেন অন্য রুমে ঘুমাইতে বলল ইরফান। এপাশ ওপাশ করেও ঘুম আসছে না বেলির। এরই মাঝে দরজায় টোকা পড়ে। বেলি দরজা খুলে দিয়ে দেখে ইরফান ট্রাউজারের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। অনেকটাই চমকে যায় বেলি ইরফানকে দেখে। ভেতরে আসতে পারি? এটা আপনার বাসা, সেই হিসাবে রুমগুলো আপনার, আসেন। ঘুম আসটাই এখনো? শুইছিলাম, এখনই ঘুম আসতো। ও, তখন বললাম কি চাই, তোর কিছুই বললি না। আমার কিছু চাই না, আর যা চাওয়ার ছিল চেয়েছি তো। আজ যদি আমি তোর কাছে কিছু চাই, দিবি আমাকে? এমন কিছু চাইয়েন না যা আমি দিতে পারবো না। আর যদি আমার জীবনটা চান, সহজে দিয়ে দিব, তবুও এমন কিছু চাইয়েন না যা আমার আয়ত্তের বাহিরে। জীবন চাইব না, কারণ এই জীবনটাই তো আমার। মানে, যদি বলি আমি তোকে চাই, তখন কি করবি তুই? ইরফানের কাছ থেকে এমন কথা আশা করেনি বেলি। এই কথাটা পুরোটাই তার আশেপাশের জগৎ থেকে অনেক দূরে ছিল, যা বেলির ধারণাতেই ছিল না। যেই মুহূর্তটা প্রত্যেক নারী আশা করে তার স্বামীর কাছে, সেই মুহূর্তটা যে এইটা হবে জানা ছিল না বেলির। আর মুহূর্তটা যে আজকের রাতটা হবে তাও জানা ছিল না বেলির। ইরফানের চাওয়াটা কি আদৌ সঠিক নাকি পুরোটাই আবেগ বুঝতে পারছে না বেলি। তাহলে কি এই জন্যই মিনুকে অন্য রুমে শুতে বলেছিল ইরফান? বেলির হাত পাগুলো ঠান্ডা হয়ে আসছে। ইরফান বেলির সামনে দিয়ে দরজাটা লাগিয়ে দেয়, যা দেখে বেলি আরও চমকে যায়। ঘরে লাইটটাও বন্ধ। বেলি লাইট জ্বালাতে গেলে ইরফান বেলির হাত ধরে নেয়। ইরফান বেলির হাত ধরে বুঝতে পারে যে বেলির হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। সে বুঝে যায় বেলি ভয় পাচ্ছে, তবে মুখে কিছুই বলছে না। লাইট বন্ধ থাকুক, অন্ধকার তো, ড্রিম লাইট তো জ্বলতেছে। ভয় পাচ্ছিস? না, কেন ভয় পাবো? বস এখানে। ইরফান বেলির হাতটা ধরে নিয়ে বেলিকে বিছানায় বসায়। বেলি তখন একদম চুপচাপ হয়ে মাথা নিচু করে বসে থাকে। গরিবের রক্ত তো, তাই শরীরে থাকতে চায় না। কথাটার মানে কি ছিল রে? কি রে বল, হাতটা কিভাবে কাটলি? বলবি না? কি, হাতটা কিভাবে কাটলি? অসাবধানতা বশত ছুরিটা লেগে গেছিল। ও, কিছুক্ষণ ওইভাবেই বসে থাকে বেলি আর ইরফান। ইরফান কি বলবে, কোথা থেকে শুরু করবে কিছুই ভেবে পাচ্ছে না সে। সামনে দীর্ঘ পথ, কিন্তু পাড়ি দেওয়ার মতো কিছু নেই তার। তদ্রুপ বেলিও একদম চুপ করে বসে আছে, কিছু বলার নেই তার। সব কথা কেন যেন বুক অবধি এসে আটকে আছে তার, গলা অবধি উঠছেই না কিছু। এবার ইরফানই বলতে শুরু করে, তোকে যদি বলি আমার তোকে চাই, তখন কি করবি তুই? কি রে, আজকে কি নীরব থাকার ডিসিশন নিয়েছিস নাকি? শুনতেছি। শুনলে উত্তর দিতে হয়, তা তো জানিস। উত্তর নেই কেন? বেলি ফুল সেই দিনই ঝরে গেছে যেই দিন সে তার বাবাকে হারাইছে। দ্বিতীয়বার বেলি ফুল সেই দিনই ঝরে গেছে যেই দিন সে তার স্বামীর কাছ থেকে ভালোবাসার বদলে জুতার বাড়ি খেয়েছে। তৃতীয়বার বেলি ফুল সেই দিনই ঝরে গেছে যেই দিন তার স্বামী তার দ্বিতীয় স্ত্রী নিয়ে ঘরে প্রবেশ করেছিল। বেলি ফুল বারবার ঝরে যাচ্ছে, কোন দিন জানি সারা জীবনের জন্য ঝরে পড়ে যায়। কে বলতে পারে, তাই না? বেলি শান্ত গলায় কথাগুলো বলে গেছে, আর ইরফান শান্ত মস্তিষ্কে বেলির কথাগুলো শ্রবণ করছে। আজ সে শুনবে, হ্যাঁ সে শুনবে আজ বেলির সব কথা। বেলিকে আজ নিজের সব মনের কথা ব্যক্ত করতে হবে তার কাছে। ইরফান চায় বেলি আজ বলুক, তাই আবারও বেলিকে উদ্দেশ্য করে বলে ওঠে, তারপর? তার আর পর নেই। তুই ভালো নেই, তাই না? বালাই ষাট, কে বললো ভালো নেই? আমি খুব ভালো আছি। নিয়ম করে স্বামীর মার, সতীনের হাতে চট থাপ্পড়, আজে বাজে কথা গিলে আমি আলহামদুলিল্লাহ বেশ আছি। তারপর? আর কিছু না। রাত অনেক হয়েছে, রুমে যান আর ঘুমিয়ে পড়েন। ইরফান বেশ বুঝতে পেরেছে বেলি তার থেকে দূরে থাকতে চাইছে, কিন্তু ইরফান কেন জানি বেলির প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়ছে। তার আজ বেলিকে চাই।
এইবার তা যে করেই হোক আর যেভাবেই হোক বেলির বাম হাতটা নিজের হাতের ভাঁজে নিয়ে নেয় ইরফান। আজ যদি তোর সাথে ঘুমাতে চাই তখন এখানে ঘুমাইতে পারবেন না, তোষকটা শক্ত, আর আপনি তো ফোমের বিছানাতে ঘুমাইতে অভ্যস্ত। ওইটা ফোমের বিছানা না, ওটা ম্যাট্রিক্স, যা জাজিমের মতো হয়। ও তাইলে আর কি, যান ঘুমান গিয়ে। এই বলে বেলি উঠে যেতে নিলে ইরফান শক্ত করে বেলির হাত ধরে নেয়। উঠে যাস কেন, এখানে বসতে বলছি না? রাত অনেক হলো, আপনার কাল অফিস আছে। আমার অফিসের কাজ কি তুই করতে যাবি? না। তাহলে এত পেরেশানি কেন তোর? নাকি থাকতে চাস না আমার কাছে? কোনটা? কি জানি, মনকে জিজ্ঞাসা কর। মনের ঘরে তালা দেয়া, আজকাল খবর রাখি না। ইরফান আর কথা বাড়ায়নি, বসা অবস্থাতেই বেলিকে কোলে তুলে নেয় ইরফান। বেলি কয়েকবার বারণ করে, তবুও শোনেনি ইরফান। বেলিকে কোলে তুলে নিজেই অনেক অবাক। বেলির ওজন এত কম হবে ভাবেইনি ইরফান। বিছানায় এনে শুয়ে দেয় বেলিকে সে। তারপর গায়ের থেকে ওড়নাটা সরিয়ে বেলির চোখের দিকে তাকিয়ে থাকে ইরফান। বেলির চোখের মধ্যে পানিগুলো চিকচিক করছে। গভীর নীরবতায় চেয়ে আছে শান্ত চোখ জোড়া তার দিকে। এই যেন এক কালচে পড়ি। এরই মাঝে বেলি একটা ঢোক গিলে। ইরফান বেলির দিকে একটু ঝুঁকে যায়, তারপর নিজেই বেলির কানের কাছে এসে বেলির গালে হাত রেখে বলে, আমি শুধু তোর সাথে মিশতে চাই, তোর মাঝে বিচরণ করতে চাই, স্বাদ নিতে চাই তোর ঘ্রাণের। আর কিছু না, বিশ্বাস কর, আর কিছু না। বলতে বলতে ইরফান বেলির গাল থেকে ঘাড়ে হাত দেয়। আচমকা ঘাড়ে হাত দেয় বেলি নড়ে ওঠে আর হালকা চিৎকার দিয়ে ফেলে, যা ইরফানও আশা করেনি। বেশ অবাক হয়ে যায় ইরফান। হায় হায় গো, যা ভাবছিলাম আমি। আমার ফুলের মতো ভাবিডারে ফিরাইতেছে অসিব্য বেড়ারায়। এর লিগাই তো আমার অন্য রুমে হওয়াইছে। আল্লাহ সারাইছে, উইডা গেছি আমি ঘুমাইয়া গেছি, আর হেইতে এই সুযোগে ভাবিরে ফিরাইতেছে। একবার দরজা খুলো খালি, আইজ আর ছাড়ুম না। এক্কেরে থানার বেড়া ঘরে খবর দিমু। চাপা গলায় নিজে নিজে বকবক করছে মিনু। মিনু তখন বেলির দরজায় কান পেতে শুনছিল তাদের রুমে কি হচ্ছে। মিনুর ঘুমটা হঠাৎ করে ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে বেলিকে দেখতেই সে বেলির রুমে আসে। এসে দেখে দরজা আটকানো। বুদ্ধি করে ইরফানের রুমে উকি দেয় মিনু। দেখে ইরফান সেখানে নেই, তাই সে এসে কান পেতে থাকে বেলির দরজায়। এসে শুনে বেলি চাপা সরে চিৎকার দিয়ে ওঠে। তাই মিনুও ভাবতে শুরু করে নেয় ইরফান মনে হয় বেলিকে, মানে তার ভাবিকে মারছে। আর এইদিকে ইরফান উঠে লাইট জ্বালায়, দেখার জন্য বেলি হঠাৎ চিৎকার দিল কেন। ইরফান তো কিছুই করেনি, শুধু আবেগের বশে হাতটা গাল থেকে গলায় চলে গেছে। আর তাতে চিৎকার দেওয়ার মতো মেয়ে বেলি নয়। নিশ্চয়ই কিছু তো হয়েছে, যার জন্যে বেলি এমন করেছে। আর ইরফান সেই কিছুটাই দেখবে আজ। ইরফান লাইট জ্বালিয়ে বেলির কাছে এসে বসে, আর এই ফাঁকে ওড়নাটা দিয়ে আবার নিজেকে আবৃত করে নেয়। আর ওদিকে দরজার নিচ দিয়ে লাইটের আলো দেখে মিনুও ফ্লোরে শুয়ে পড়ে। দরজার নিচের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছে ভেতরে ইরফান কি করছে বেলির সাথে। দরজার নিচে অল্প একটু ফাঁক, সেই ফাঁকের মধ্যে মিনু পারে না তার পুরো মাথাটাই ঢুকিয়ে দেয়। ধুর, ছাতার মাথা, এইটার ভিতরে দিয়া কিছুই দেখা যায় না। কিছু দেখা যায় না কিল্লাই, ভাবিরে কি আত্মাসে আল্লাহ জানে। ভাল লাগে না আর। মন্ডায় চায় দরজার ভিতরে বাড়ি মারি, কিন্তু আমার এই ফরে যদি মাইরা লাই, হায় হায় গো, মইরা যাইতাম চাই না এত তাড়াতাড়ি। মিনু এসব আবল তাবল বলছে আর দেখার চেষ্টা করছে। ইরফান দেখার চেষ্টা করছে বেলির গলায় কি হয়েছে। অন্যদিকে বেলি একেবারে উঠে বসেই গেছে। ইরফান জোরাজোরি করছিল তাকে অনেক। কি হয়েছে দেখি আমি। কিছু হয় নাই। তাহলে চিৎকার করলি কেন? এমনিতেই। কিছু হয় নাই, এমনিতেই। তাহলে ওনা পড়েছিস কেন? শীত লাগে। এবার ঠাটিয়ে চর মারবো একটা। সহ্য করার মতো ক্ষমতা আর শক্তি দুটোই আছে। ইরফান আর সহ্য করতে পারেনি। টান দিয়ে ওড়নাটা সরিয়ে নেয় বেলির গা থেকে। তারপর ঘাড়ে নজর দেয় সে। দিনের বেলায় সে যতক্ষণই বাসায় থাকে, বেলি তার সামনে মাথার কাপড় দিয়ে সব ঢেকে রাখে, আর রাতে তারা আলাদা ঘুমায়। তাই ক্ষতস্থানগুলো ইরফানের নজর থেকে সহজে আড়াল হয়ে যায়। সেই দিনের মারের দাগ বেলির গলায় কালো হয়ে আছে, আর বেশ খানিকটা ফুলে আছে স্থানটা। ইরফান বুঝে যায় এই জায়গাটা এজন্যই ব্যথা। হয়তো ভুলবশত তার হাতটা সেখানেই লেগেছে। এটা এমন হয়ে আছে যে, থাক, মলম লাগাস নাই? মিনু লাগিয়ে দিত। কি মলম লাগাইছিস যে এমন হয়ে আছে?
আপনি ঘুমাতে যান। বারবার এক কথা বলতেছে। এখানে চুপ করে বসে থাক, আমি আসতেছি। মিনু ইরফানের পায়ের আওয়াজ পেয়ে আর দরজার ফাঁক দিয়ে ইরফানের পা দেখতে পেয়ে হুড়মুড় করে উঠে তাড়াতাড়ি সরে যায়। ইরফান দরজা খুলে নিজের রুমে যায়। সেখান থেকে একটা স্পেয়ার একটা মলম নিয়ে আবার বেলির রুমে ফিরে আসে। এসেই দরজা লাগিয়ে দেয় সে। বিছানায় এসে একদম বেলির কাছে বসে যায় ইরফান। তারপর বেলির ক্ষতস্থানে হালকা স্প্রে করে দেয়। স্প্রের পানিগুলো পড়াতে জ্বলে ওঠে আর বেলি সহ্য করতে না পেরে স্যালোয়ারে খামচি মেরে ধরে রাখে। বেশি জ্বলবে না, একটু সহ্য কর। আমার সহ্য শক্তি আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। দেখি শুয়ে পড়। ইরফান বেলিকে কাত করে শুয়ে দেয়। তারপর পেছন থেকে বেলি জামার চেনে হাত দিতেই বেলি আবার উঠে বসে যায়। কি হলো, আপনি এমন করতেছেন কেন? কি করলাম আবার আমি? চেন খুলেন যে। যার ঘাড়ে এমন আঘাত তাকে তো এলোপাথারি লাথি ঘুষি চড়থাপ্পড় কম মারিনি। সেই চিহ্নগুলো আজকে দেখতে মন চাইছে অনেক। ইরফানের কথায় স্তব্ধ হয়ে যায় বেলি। চুপ করে মাথা নিচু করে রাখে সে। ইরফান আবার শুয়ে দেয় বেলিকে। বেলি ওপাশে মুখ করে চোখ মুখ হিটে শুয়ে আছে আর ইরফান বেলির জামার চেনটা খুলে দেয়। চেনটা দুপাশে সরিয়ে দেয় ইরফান। বেলি তখন না পারছে উঠে যেতে, না পারছে শুয়ে থাকতে, কিন্তু এইভাবে সেও সহ্য করতে পারছে না। চেনটা খোলার পর ইরফানের চোখের সামনে তখন বেলির উন্মুক্ত পিঠ ছিল, যা দেখে সহজেই কোনো ছেলের কাম সাধনা জেগে উঠবে। কিন্তু এখানে সম্পূর্ণ বিপরীতটা ঘটল। বেলির পিঠে অনেকগুলো ছোপ ছোপ দাগ। ইরফানের এক সেকেন্ডও সময় লাগেনি বুঝতে যে এইগুলো সব তার মারের চিহ্ন, যা সহজেই যে কারো চোখে পানি এনে দেওয়ার মতো। ইরফান বেলির ব্রায়ের হুক খুলে দেয়। বেলি তখন আরও খিটে যায়। বিয়ের 10 মাস পরে প্রথমবার সে আর তার বর এতটা কাছাকাছি এসেছে। এর আগে ইরফান এমন করে কাছে আসেনি কখনো। বেলি ভেবেছিল হয়তো রুবি নেই, সেজন্যে ইরফান তার কাছে এসেছে। কিন্তু এটা বোঝেনি যে শারীরিক চাহিদা তো যে কোনো মুহূর্তেই মেটাতে পারে, কিন্তু শারীরিক চাহিদার থেকে প্রয়োজন মনের চাহিদা, যা একজন মানুষকে অন্য একজন মানুষের প্রতি আকর্ষিত করে। ইরফান মলম দিয়ে ভালো করে বেলির পিঠটা ডলে দেয়। পুরো রুম জুড়ে শুধু নীরবতা। ঘড়িতে তখন 2:10 ইরফান হুক লাগিয়ে দিয়ে জামার চেন টেনে দেয়। তারপর উঠে লাইট অফ করে দিয়ে এসে আবার বেলির পাশে শুয়ে পড়ে। বেলি তখনও ওপাশে মুখ করে আছে। ইরফান বেলির একদম কাছে চলে আসে। বেলি, কি রে, ঘুমিয়ে গেছিস নাকি? ওহো, এদিকে ফের, আমার ঘুম আসে। বেলির কণ্ঠস্বর তখন অন্যরকম শোনা যাচ্ছিল। বেলি তখন হয়তো কাঁদছিল, তাই গলা বসে গেছে। বেলি, এইদিকে ফের, আমার ঘুম আসে তো, এইদিকে ফিরতে বলছি আমি। ইরফানের কথা এবার এইদিকে ফেরে বেলি। অন্ধকারের মধ্যেও বেলির মুখটা দেখতে পাচ্ছি ইরফান। কাঁদছিস যে? কই, তোকে হয়তো বেশিই কষ্ট দিয়ে ফেলছি, তাই না? এতটা পাথর কিভাবে হলাম, কবে হলাম টেরও পেলাম না জানিস? আমাকে অনেক ঘেন্না করিস, তাই না রে? ঘেন্না করলে এইদিকে থাকতাম না। আমি অনেকটা অমানুষ রে। আমার কাছে থাকলে তো মরে যাবি তুই। কপালে এইভাবে মরণ থাকলে মরবো, এতে কি করা যাবে? একটা সত্যি কথা বলবি আজকে বেলি? বলেন, আমাকে ভালোবাসিস? জানা নাই। কেন? বেলি ফুল আজ মৃত, ঝরে গেছে গাছ থেকে। তাকে খোঁজ করার মরীচিকার পেছনে ছোটা দুটোই সমান কথা। ইরফান অবাক হয়ে যায় বেলির কথায়। বেলি এইভাবে সাজাতে পারে তা জানতো না ইরফান। ভালো বললি তো, ইন্টার পাসটা করতে পারি নাই, পেটে একটু হলেও বিদ্যা আছে। বেলির দিকে তাকিয়ে আছে ইরফান। মেয়েটা কতটা সরল সোজা, কতটা শান্ত, যার মুখের দিকে তাকালে সারা রাজ্যে শান্তি চলে আসে। ইরফানের আজ ইচ্ছে হচ্ছে বেলিতে মিশে যেতে। এক হাত দিয়ে বেলির মাথায় টান দেয় ইরফান। এতে বেলি অনেকটা ইরফানের কাছে চলে আসে। বেলি গাঢ় নজরে ইরফানের দিকে তাকিয়ে আছে। মনে পড়ে যায় তার নিজের চোখে দেখা প্রতি সকালে রুবির ভেজা চুলগুলো। তার মনে পড়ে যায় গত 3 দিন আগে বেদরক মারধরের কথা। তার মনে পড়ে যায় আজ 10টা মাস এক অসহ্যনীয় যন্ত্রণার কথা। চাইলেই কি স্বামীকে সবটা দেয়া যায়? চাইলেই কি সেই স্বামীকে নিজের শরীরটা দেয়া যায়? সে স্বামী তারই সামনে অন্য রুমে সতীন নিয়ে সংসার করে। এইসব ভেবে হঠাৎই নিজেকে ইরফানের থেকে সরিয়ে নেয় বেলি। আমি অসুস্থ, আপনি ঘুমিয়ে পড়েন, এই বলে বেলি ওপাশে মুখ ফিরিয়ে নেয়। ইরফানেরও মেজাজ খারাপ হয়ে যায়।
সরে গেলি, আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে গেলি। কাল যখন রবি আপু আসবে আপনি আবার আমায় ভুলে যাবেন। রবি আপুর কথায় আমায় এসে মারবেন, কুকুরের মতো আচরণ করবেন আমার সাথে। বিশ্বাস করেন, এতে আমার কষ্ট হয় না, একটুও কষ্ট হয় না। শুধু কষ্ট হয় আপনার এই পাল্টে যাওয়া দেখলে। রবি আপু অনেক ভালো মানুষ, তাকেই ভালোবাসুন। আমি তো আপনার ঘরের বান্দি মাত্র। আমার জন্যে না হয় লাথি ঘুষিটাই ঠিক আছে, আদর সোহাগ আমার কপালে জোটে না। বেলি ফোফাতে ফোফাতে বহুত কষ্টে এসব কথা বলল। এইবার ইরফানের মেজাজ আরো খারাপ হয়ে গেছে। সে বেলির একদম কাছে চলে আসে। সে নিজের করে পেতে চায় বেলিকে আজ, কিন্তু সে এটা মানতে পারছে না যে বেলির মনের অবস্থা এই মুহূর্তে কি। দিক বিক না পেয়ে বেলি তার পুরো শরীরকে আলগা করে দেয়। তাকিয়ে আছে সে ইরফানের দিকে। ইরফানের চোখে আজ ঘোর লেগেছে, বেলিকে কাছে পাওয়ার ঘোর। তখন বেলি শুধু একটা কথা বলার জন্য মুখ খুলে, আমি অসুস্থ, তবুও এমন করতেছেন? ঠিক আছে, যেমন ভালো মনে করেন তেমনই করেন, আমি বাধা দিব না। আপনি আমার স্বামী, আমার শরীরের ওপর আপনার অধিকার, আমি বাধা দিব না। আর জোর করে পেতে চাই না বেলি, তোর সম্মতিতে মন থেকে সম্মতি আসতেছে না, তবে বোনা যা মন চায় করতে পারেন আপনি। ইরফান আর সহ্য করতে পারে, দ্রুত উঠে বসে পড়ে সে। খাটে সে সাথে একটা ঘুষি মারে ইরফান, তারপর সোজা রুম থেকে বেরিয়ে যায় সে। আর বেলি সেখানেই পরে বালিশ চাপা দিয়ে কাঁদতে থাকে। তবে আজ বেলির উপায় ছিল না, সত্যিই উপায় ছিল না। যদি উপায় থাকতো ফেরাতো না সে ইরফানকে। তবে বেলি জানে ইরফান আবার বদলে যাবে, রুবি আসলেই সে আবারও বদলে যাবে। তখন হয়তো বেলির ছায়াও তার পছন্দ হবে না। তখন যাতে নিজেকে সামলাতে কষ্ট না হয় তারই চেষ্টা করলো বেলি। কিন্তু এইসব কিছু ভাবতে গিয়ে সে ইরফানকে কষ্ট দিয়ে ফেলছে। এটাই সব থেকে কষ্টের তার কাছে। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।